আচ্ছা দাঁড়া, রেকর্ডিংটা তখন চালাতে ভুলে গেছিলাম, তাহলে ব্যাচ সেপারেশনের কথাটা আবার বলে দিই। তো ব্যাচ সেপারেশন যেটা হচ্ছে, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার ব্যাচ, দুটো ব্যাচ আলাদা হবে। তো কারণ 2023-এর যারা জ্যাম তাদের হার্ডলি 6 মাস 7 মাস টাইম থাকবে। তো সেই কারণে ওদের পড়ানোর স্টাইল আলাদা হবে। আর সেকেন্ড ইয়ারদের যারা 24-এ জ্যাম, তো সেক্ষেত্রে পড়ানোর স্টাইল তাদের আলাদা হবে, মানে আহ, তাদের এখন থেকেই জিনিসপত্রগুলো শুরু করতে হবে, কোশ্চেন প্র্যাকটিসিং গুলো, তো সেই জন্য জিনিসটা আলাদা হবে। ওকে, তো ব্যাচ আলাদা হচ্ছে। ওকে, কি বলছিলি বল। বলছি আমরা মানে পরের বার জ্যামটা চাইলে দিতে পারবো না? হ্যাঁ, সেটা দেয়া যায়, কারণ আমি তো ব্রোশিওরে কোনো কিছু দেখলাম না যে কোনো লিমিটেশন আছে। এবার আমার কিছু বন্ধু আছে যারা ফোর্থ টাইম জ্যাম দিয়ে আইআইটি পেয়েছে। ওকে, তো সেই জন্য মনে হয় কোনো লিমিটেশন নেই, তো তোরা জ্যাম দিতেই পারিস। আমি ব্রোশিওরে খুঁজলাম, তোরা ব্রোশিওরটা আর একবার দেখিস তাও। আমি লিমিটেশন কোনো কিছু পাইনি, বা মানে কতবার অ্যাটেম্প্ট লিমিটেশন বা এজ লিমিটেশন কোনো কিছু আমি দেখতে পাইনি ব্রোশিওরের মধ্যে। আর ওটাটা না লেখা থাকলে কিছুই না, কারণ ওই এড আঙ্কেল ফেড আঙ্কেল ওখানে অনেক গাল গল্প দেওয়া থাকে, বলা থাকে দুবার তিনবার হ্যানা ত্যানা, তো ওগুলো ভুলভাল। তো ব্রোশিওরে নেই মানে দিতে পারিস। ওকে, কিন্তু এই র্যাঙ্কটা ভ্যালিড হবে না। একই কর আর যাই কর, এই র্যাঙ্কটা ভ্যালিড হবে না। ওকে। ওকে, স্লাইড দেখা যাচ্ছে তো? না। স্লাইড দেখাচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওকে গুড, ভালো কথা, স্লাইড যখন দেখায়নি। ওকে। এলিমেন্টাল অ্যাবান্ডেন্স ইন ক্রাস্ট সব থেকে হাইয়েস্ট কে? সিলিকন। সিলিকন। ঠিকঠাক। এলিমেন্ট বলেছি, অক্সাইড বলিনি। তুমি কি অক্সিজেন। বললো? হ্যাঁ, শুনতে পেলাম না, কি বললি? অক্সিজেন বলছি। হুম, অক্সিজেন। তো এটা কিন্তু আমি আগের দিন বলা সত্ত্বেও জিনিসটা ভুল হলো, আর এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে হয়। ওকে। আর সোলার সিস্টেমে হাইয়েস্ট এলিমেন্ট? হাইড্রোজেন। হুম। ওকে। হাইড্রোজেন। ওকে। আর কার্বন ডাই অক্সাইড আর আর্গনের মধ্যে কার পার্সেন্টেজ বেশি? আর্গন। হুম। স্লাইডটা খোলা নাই তো? না ওটা। স্যার, খোলা নেই। ওকে গুড, তাহলে ঠিক আছে। হুম। ডেন্সেস্ট প্ল্যানেট? আর্থ। 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 এসআই তে কত ডেন্সিটি? 5.51 ছিল। কত কত? 5.51 ছিল না? আমি এসআই তে বললাম। Yes, 5500 হুম, ইউনিটটা কি? কেজি পার মিটার। ওকে। আর সিজিএস আর এসআই এর কনভার্সনের নিয়মটা কি? মানে গ্রাম পার সিসি কে কি করলে কেজি পার মিটার কিউব হয়? মাল্টিপ্লাই করতে হবে তা কি? 1000। 1000। ওকে। এই জিনিসগুলো যেন মাথায় থাকে খুব ভালোভাবে। ওকে, আর তেমন কিছু নেই, এবার শুরু করি নতুন জিনিস।
ওকে, দেখাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে। ওকে, গুড। তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বেস লেভেল অফ ইরোশন। ওকে, তো বেস লেভেল অফ ইরোশন জিনিসটা কি, মানে হচ্ছে আগের দিন যেটা বললাম যে সেডিমেন্টটা আমার ইরোশন হচ্ছে, সেডিমেন্ট আমার ট্রান্সপোর্ট করছে, এরপরে সেডিমেন্টটাকে কোথাও একটা ডিপোজিট করতে হবে, মানে এরকম একটা বেসিন বা কোনো একটা ডিপ্রেসড রিজিয়ন চাই যেখানে আমার ডিপোজিশনটা সম্ভব। ওকে, তো সেখানেই একটা কনসেপ্ট আছে যে বেস লেভেল অফ ইরোশন। ওকে, এই বেস লেভেল অফ ইরোশন দু ধরনের হয়, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। গ্লোবাল বেস লেভেল অফ ইরোশন আর লোকাল বেস লেভেল অফ ইরোশন। ওকে, তো গ্লোবাল বেস লেভেল অফ ইরোশনের ডেফিনেশন কি, গ্লোবাল বেস লেভেল অফ ইরোশন এর ডেফিনেশন হচ্ছে এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যান্ড ইমাজিনারি বাউন্ডারি। ওকে, ক্রিটিক্যাল কারণ হচ্ছে সেটা বলছি, ইমাজিনারি কেন হচ্ছে তার কারণ হচ্ছে এটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, আমরা নিজেদের সুবিধার জন্য কোনো একটা বেসিনকে ডিমার্কেট করার জন্য আমরা এটাকে নিজেদের সুবিধার মতো বানিয়েছি, সেই জন্য ইমাজিনারি। তো ক্রিটিক্যাল অ্যান্ড ইমাজিনারি বাউন্ডারি অ্যাবভ হুইচ ইরোশন ইজ ডমিনেন্ট অ্যান্ড বিলো হুইচ ডিপোজিশন ইজ ডমিনেন্ট, এটা হচ্ছে মোদ্দা কথা গ্লোবাল বেস লেভেল ইরোশন। যে লাইনটার উপরে শুধুমাত্র ইরোশন হবে, যে লাইনটার নিচে আমার শুধুমাত্র ডিপোজিশন হবে। কিন্তু এখানে একটা কথা আছে, ডিপোজিশন ইজ ডমিন্যান্ট, এখানে কিন্তু শুধুমাত্র ওনলি কথাটা উল্লেখ নেই। তো সেই জন্য ইরোশন ইজ ডমিন্যান্ট, তারপরে ব্র্যাকেটে বোল্ডে লেখা আছে বা ডিপোজিশন মে অকার, সেম ভাবে বিলো হুই যেখানে ডিপোজিশন অকার ইরোশন মে অকার। ওকে, তার মানে গ্লোবাল বেস লেভেল অফ ইরোশনের ডেফিনেশন হচ্ছে একটা ইমাজিনারি বাউন্ডারি, যে বাউন্ডারির উপরে আমার ইরোশন ডমিনেট করে, যে বাউন্ডারির নিচে আমার ডিপোজিশন ডমিনেট করে। ওকে, তো তার মানে বেস লেভেল অফ ইরোশন হচ্ছে আমাদের মিন সি লেভেল। ওকে, কারণ আমরা জানি যে মিন সি লেভেলের উপরে সমস্ত পাহাড়, হিমালয় টিমালয়, এদিকে পশ্চিমঘাট পর্বতঘাট আরাবলি সবকিছু আছে, যারা সবাই কিন্তু সাবজেক্টেড টু ইরোশন, তারা সবকিছু কিন্তু ইরোশন হতে পারে, কারণ হিমালয় থেকে ইরোশন হওয়ার ফলেই গঙ্গা কিন্তু আমাদের এই পুরো গাঙ্গেয় সমভূমি গ্যাঞ্জেটিক প্লেনটাকে কিন্তু বানিয়েছে ওই পুরোটা হিমালয়ান সেডিমেন্ট থেকে, কারণ হিমালয়ান সেডিমেন্ট হচ্ছে অ্যাবভ দ্য মিন সি লেভেল, ইরোশন সম্ভব, সেই জন্য ইরোশন থেকে বানিয়েছে। ওকে, এই গাঙ্গেয় সমভূমিতে কিন্তু কোনো মানে ডিপ সি থেকে কোনো সেডিমেন্ট উপরে উঠে এসে এটা নয়, এখানে কিন্তু পুরোটাই, এবার অবভিয়াসলি হিমালয় যেটা আছে, হিমালয়ের ডিপ সি সেডিমেন্টই, কারণ হিমালয়ে লাইমস্টোন পাওয়া যায়। তো এটা আমি বলার চেষ্টা করলাম যে অ্যাবাভ দ্য মিন সি লেভেলের উপরে আমার ইরোশন হচ্ছে, বিলো দ্য মিন সি লেভেলে আমার ডিপোজিশন হচ্ছে। কিন্তু ইরোশনের সঙ্গে সঙ্গে আমার ডিপোজিশনও হতে পারে, ডিপোজিশনের সঙ্গে সঙ্গে আমার ইরোশনও হতে পারে। ইরোশনের সঙ্গে সঙ্গে ডিপোজিশন কি করে হতে পারে, সেটা হচ্ছে এই আমাদের যে বিভিন্ন বারখান জমা হচ্ছে, জিওমরফোলজিতে বারখান জমা হচ্ছে, স্যান্ড ডিউন জমা হচ্ছে, তারপরে হচ্ছে মিয়েন্ডারিং এ আমার ফ্লুভিয়াল প্লেন জমা হচ্ছে, ন্যাচারাল লেভি জমা হচ্ছে, ওখানে অ্যালুভিয়াল প্লেন জমা হচ্ছে, সবগুলোই কিন্তু অ্যাবাভ দ্য মিন সি লেভেল, তা সত্ত্বেও কিন্তু ডিপোজিশন হচ্ছে। তো সেই জন্যই এখানে বলা হয় যে ইরোশন বা ডিপোজিশন মে অকার, সেম ভাবি মিন সি লেভেলের তলাতে ডিপোজিশন হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইরোশনও হতে পারে। আর এই জায়গাটাতেই আসে আমার লোকাল বেস লেভেল অফ ইরোশনের কনসেপ্টটা। ওকে, লোকাল বেস লেভেল অফ ইরোশনের কনসেপ্ট। তো এই যে ছবিটা আছে, এই ছবিটা মোটা যে লাইনটা হচ্ছে, এটা হচ্ছে আমার বেসিনটাকে ডিমার্কেট করা হয়েছে, একটা বেসিন আছে যেটা মোটা লাইনটাকে ডিমার্কেট করা হয়েছে। ওকে, তো লাল যে লাইনটা, এটা হচ্ছে গ্লোবাল বেস লেভেল অফ ইরোশন, যার উপরে আমার ইরোশন, নিচে আমার ডিপোজিশন। ওকে, তো সেই জন্য এইটাকে বলা হচ্ছে আমার এক্সট্রা বেসিনাল, মানে গ্লোবাল বেস লেভেল ইরোশন থেকে বাকি জায়গাটা হচ্ছে এক্সট্রা বেসিনাল, যখনই গ্লোবাল বেস লেভেল নিচে আসছে ওটা হচ্ছে আমার বেসিনাল। তো এক্সট্রা বেসিনাল আর ইন্ট্রা বেসিনাল, মানে আউট অফ দ্য বেসিন সেটা হচ্ছে এক্সট্রা বেসিনাল, ইনসাইড দ্য বেসিন ইন্ট্রা বেসিনাল। ওকে, তো এরপরে জিনিসটা হচ্ছে লোকাল বেস লেভেল অফ ইরোশন বলছে যে গ্লোবাল বেস লেভেল অফ ইরোশনের তলাতেও কিন্তু আমার ইরোশন সম্ভব, সেটাই হচ্ছে লোকাল বেস লেভেল অফ ইরোশনের ডেফিনেশন বা লোকাল বেস লেভেল ইরোশনের ইউটিলিটি। ওকে, তো এখানে দু ধরনের সেডিমেন্ট আছে, উঠছে না কেন এটা,
তো এখানে দু ধরনের সেডিমেন্ট আছে, একটা হচ্ছে অ্যালোকেমিক্যাল সেডিমেন্ট বা অ্যালোকেমিক্যাল রক, আর একটা হচ্ছে অর্থোকেমিক্যাল সেডিমেন্ট অর্থোকেমিক্যাল রক। অ্যালোকেমিক্যাল হচ্ছে যেটা শুধুমাত্র অর্থোকেমিক্যাল হচ্ছে যেটা শুধুমাত্র গ্রাউন্ড সি ওয়াটার থেকে প্রেসিপিটেশনের ফলে যে সেডিমেন্ট আমার তৈরি হচ্ছে, যে রকটা তৈরি হচ্ছে, সেটা আমার অর্থোকেমিক্যাল। ওকে, মানে অর্থোকেমিক্যাল শুধুমাত্র এই লেখা পড়তে থাকো। হ্যাঁ, অর্থোকেমিক্যাল শুধুমাত্র আমার প্রেসিপিটেশন, সি ওয়াটার আছে, সি ওয়াটার থেকে প্রেসিপিটেশনের ফলে যে সেডিমেন্টগুলো আবার জমা হচ্ছে না সেটা হচ্ছে অর্থোকেমিক্যাল। ওকে, আর অ্যালোকেমিক্যাল সেডিমেন্ট হচ্ছে ওই যে অর্থোকেমিক্যাল সেডিমেন্টটা জমা হলো, যেটাকে ডটেড ব্রাউন লাইন দিয়ে দেখানো আছে। অর্থোকেমিক্যাল সেডিমেন্টটার উপরে যদি কোনো ওয়েভ অ্যাকশন বা কোনো রকম ভাবে ইরোড হয়ে সেটা আরেকটু দূরে গিয়ে ডিপোজিট হলো, সেটা তখন অ্যালোকেমিক্যাল, যেটা সলিড ব্রাউন লাইন দিয়ে দেখানো আছে। ওকে, তার মানে অর্থোকেমিক্যাল হচ্ছে পিওরলি প্রেসিপিটেটিং জিনিস, যেখানে কোনো রকম কোনো মেকানিক্যাল এনার্জি নেই, এটা পুরোপুরি হচ্ছে ওয়াটার কলম আছে, ওয়াটার কলম থেকে প্রেসিপিটেট হচ্ছে, সি বটমে পড়ছে, সেডিমেন্ট তৈরি করছে, সেটা আবার পরে ডায়াজেনেসিস পরে রক তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অর্থোকেমিক্যাল সেডিমেন্ট আর অর্থোকেমিক্যাল রক। সেই অর্থোকেমিক্যাল জিনিসটা যখন ইরোড হচ্ছে কোনো রকম ওয়েভ অ্যাকশন বা কোনো স্টর্ম অ্যাকশন বা কোনো বায়োজেনিক কোনো অ্যাক্টিভিটি দিয়ে, ওটা মধ্যে কথা ওটাকে ইরোড হতে হবে, অর্থোকেমিক্যাল যেটা প্রেসিপিটেশনে তৈরি হলো, সেটা যে যখন আর দূরে গিয়ে জমা হচ্ছে সেটাকে তখন অ্যালোকেমিক্যাল বলে। তার মানে অ্যালোকেমিক্যালটাতে সাম সর্ট অফ মেকানিক্যাল ওয়েদারিং ইনক্লুডেড, এই যে প্রেজেন্স অফ সাম মেকানিক্যাল ওয়েদারিং। ওকে, তো এই হলো অর্থোকেমিক্যাল আর অ্যালোকেমিক্যালের ডিফারেন্স। তার মানে আমি বোঝা গেল যে গ্লোবাল বেস লেভেল অফ ইরোশনের তলাতেও কিন্তু ডিপোজিশন হচ্ছে, ডিপোজিশনের সঙ্গে সঙ্গে অর্থোকেমিক্যাল ডিপোজিট হলো, অর্থোকেমিক্যাল ইরোশন হয়ে অ্যালোকেমিক্যাল তৈরি করলো, তার মানে কিন্তু ইরোশন সম্ভব। তো সেই জন্য হচ্ছে এই অর্থোকেমিক্যাল আর অ্যালোকেমিক্যালের মাঝখানে আমি একটা বাউন্ডারি পাস করাতে পারি, যেটাকে বলা হয় লোকাল বেস লেভেল অফ ইরোশন। ওকে, আর এটা এভিডেন্ট হচ্ছে আমাদের যখন 2014 কি বলে ওই আন্দামানে যেটা সুমাত্রা যে সুনামিটা হয়েছিল, সালটা আমার মনে নেই, তো ওইখানে যে সুনামিটা হয়েছিল সেই সুনামিতে দেখা যায় যে আন্দামানে যে কোরাল রিফগুলো আছে সেই কোরাল রিফগুলো কিন্তু ভেঙেছিল। কোরাল রিফ কিন্তু সবসময় আন্ডার দ্য মিন সি লেভেল, তা সত্ত্বেও কিন্তু কোরাল রিফগুলো ভেঙেছে। তার মানে ওখানে একটা লোকাল বেস লেভেল অফ ইরোশন কাজ করে, যেটা গ্লোবাল বেস লেভেল অফ ইরোশনের তলাতে ইরোশন সম্ভব, ডিপোজিশনের সঙ্গে সঙ্গে ইরোশনটাও সম্ভব। এটা হচ্ছে এক্সাম্পল। ওকে, তার মানে লোকাল বেস লেভেল অফ ইরোশন গ্লোবাল বেস লেভেল অফ ইরোশনের তলাতেও ইরোশন করে, যেটা অর্থোকেমিক্যাল অ্যালোকেমিক্যাল এইটা একটা দিয়ে বোঝানো যায়। আর একটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আন্দামান কোরাল রিফ। ওকে, সবার কাছে ক্লিয়ার জিনিসটা? ওকে, ক্লিয়ার না হলে কিন্তু বলবি সঙ্গে সঙ্গে। এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট অফ সেডিমেন্ট লোড। ওকে, তাহলে ফার্স্টে আমার, তাহলে এরপরে প্রথমে আমরা যেটা আমি যেটা আগের দিনের কথা যেটা বললাম যে ডিপোজিশন হলো, সরি, সোর্স থেকে ইরোশন হলো, ইরোশন হওয়ার পর ট্রান্সপোর্ট হলো, ট্রান্সপোর্ট হওয়ার পর কোনো একটা জায়গায় ডিপোজিশন হচ্ছে, এই হচ্ছে টোটাল সেডিমেন্টোলজির টোটাল গল্পটা। ওকে, তো এরপরে মেন যে জিনিসটা মানে সেডিমেন্টোলজি, যেটা অ্যাকচুয়াল প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার, ফ্লুভিয়াল হাইড্রোলিক্স, সেডিমেন্টারি স্ট্রাকচার, হ্যানা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সবই কিন্তু ট্রান্সপোর্ট অফ সেডিমেন্ট লোডের মধ্যে পড়ে, মানে ইরোশন আর কোনো একটা বেসিনের ডিপোজিশন। এর মাঝখানে যে রিলেমটা, এর মাঝখানে যে রিজিয়নটা, সেই রিজিয়নটা হচ্ছে আমার মেন ইম্পর্টেন্ট রিজিয়ন ইন অর্ডার টু জ্যাম অ্যান্ড গেট। ওকে, তো যে জিনিস যে ট্রান্সপোর্ট অফ সেডিমেন্ট, যেভাবে সেডিমেন্টগুলো লোড হয় মানে ট্রান্সপোর্ট হয়, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে বেড লোড, এক নাম্বার হচ্ছে বেড লোড। নাম শুনেই বোঝা যাচ্ছে যে সাবসারফেসে যে বেডটা আছে বেডের সঙ্গেও কোনোভাবে টাচে থাকবে, সেটা হচ্ছে বেড লোড। আর হচ্ছে সাসপেনশন লোড, সাসপেনশন লোড দেখেই বোঝা যাচ্ছে এর সঙ্গে বেডের কোনো সম্পর্ক নেই, যে সবসময় ওয়াটার কলমের মধ্যে ভেসে ভেসে থাকবে। আর একটা হচ্ছে বেড লোড, একটা হচ্ছে সাসপেনশন লোড। ওকে, তো এই বেড লোডের জিনিসটা হচ্ছে আমার বেড লোড দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ট্রাকশন কারেন্ট, একটা ট্রাকশন লোড, একটা হচ্ছে সল্টেশন লোড। ওকে, তো বেড লোড দুভাবে, একটা ট্রাকশন একটা সল্টেশন, আর একটা হচ্ছে বেডের সঙ্গে কোনো সম্পর্কই নেই, সেটা হচ্ছে সাসপেনশন লোড। তো ট্রাকশন আর সল্টেশন হচ্ছে, ট্রাকশন হচ্ছে যেটা
সবসময় বেডের সঙ্গে তার টাচে আছে। ওকে, এই যে লোডটা রোলিং এবং স্লাইডিং গ্রেনগুলো সবসময় আমার যে রিভার বটম বা সি বটম, যে বটমের উপর দিয়ে আমার সেডিমেন্ট গ্রেনগুলো রোল করছে সেটা সবসময় কিন্তু বেডের সঙ্গে টাচে থাকবে। সেটা হচ্ছে আমার ট্র্যাকশন কারেন্ট, ট্র্যাকশন লোড। আর সল্টেশন হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এটাকে অনেক সময় ক্রিপিংও বলা হয়, CREEPING। এই ক্রিপিং এর সঙ্গে কিন্তু জিওমরফোলজি ক্রিপিং এক নয়। ওকে, তো সল্টেশন জিনিসটা কি হচ্ছে যে এই স্লাইডিং রোলিং করতে করতে গ্রেনগুলো সাইজগুলো ছোট হচ্ছে, কি করে হচ্ছে এর মধ্যে কি বলে এই দুটো গ্রেনের মধ্যে কলিশন হচ্ছে, ধাক্কা লাগছে, গ্রেনগুলো ভাঙছে, গ্রেনগুলো সাইজ ছোট হচ্ছে। তো সেই জন্য তখন এরা দুজনের মধ্যে ধাক্কাধাক্কি করে এরা একে অপরের সঙ্গে লাফিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, লাফিয়ে উপরের দিকে উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে। এই যে লোডের যে মেকানিজমটা, এইটাকে বলা হয় সল্টেশন। ওকে, তাহলে প্রথমে হচ্ছে ট্রাকশন, সব থেকে বড় বড় যে গ্রেনগুলো আছে সেগুলো ট্রাকশন দিয়ে যাবে। ট্রাকশনের ফলে সেই গ্রেনগুলো যখন ছোট ছোট হচ্ছে কলিশনের ফলে, ধাক্কা লাগার ফলে, তারা এবার দুজনের মধ্যে ধাক্কা লাগিয়ে তারা উপরের দিকে ওঠার চেষ্টা করছে, লাফিয়ে লাফিয়ে যখন যাচ্ছে, যেমন ব্যাঙ যায়, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সল্টেশন। আর তার থেকেও যে স্মলার যে গ্রেনগুলো থাকবে সেই গ্রেনগুলো সাসপেনশন। কারণ সেই যে সাসপেনশন কেন হয়, কোনো একটা সাসপেনশনের মেন কারণ হচ্ছে যে ফ্লুইড বা যে লিকুইডটা তাকে বহন করে বা ক্যারি করে নিয়ে যাচ্ছে, তার ডেনসিটি, তার ভিসকোসিটি। সেই জন্য যদি কোনো একটা মনে কর কোনো একটা স্যান্ড পার্টিকেল আছে, আমরা সবাই বালি তৈরির সময় স্যান্ড দেখেছি, বালি দেখেছি, সেই বালিটা একটা জলে যতক্ষণ সাসপেন্ডেড অবস্থায় থাকতে পারে, গ্লিসারিনে তার থেকে কিন্তু বেশি সময় সাসপেন্ডে থাকতে পারবে। তার কারণ হচ্ছে গ্লিসারিনে ভিসকোসিটি বেশি হবে জলের থেকে। তো এটাই হচ্ছে ব্যাপার যে সাসপেনশন কেন হয়, কারণ ওই যে ছোট যে গ্রেনটা আছে, ওই গ্রেনটার রেসপেক্টে তার ট্রান্সপোর্টিং যে এজেন্ট, ট্রান্সপোর্টিং যে মিডিয়াম, তার ডেনসিটি ভিসকোসিটি অনেকটাই বেশি। তো সেই জন্য সে কখনোই গ্র্যাভিটির জন্য নিচে নামতে পারছে না, সে সবসময় উপরে সাসপেন্ডেড অবস্থাতে থাকছে, তার সঙ্গে বটম বা সি বটম বা রিভার বটমের কোনো সম্পর্ক থাকছে না, সে সবসময় উপরে থাকছে। তো এই যে গ্রেনগুলো দেখানো আছে এইগুলো সবই হচ্ছে সাসপেন্ডেড লোড। ওকে, এগুলো সবই হচ্ছে সাসপেন্ডেড লোড। ওকে, তো এরপরে হচ্ছে এই লোডের সঙ্গে, তাহলে এখানে বোঝাই গেল যে যেগুলো বড় বড় গ্রেন সেগুলো বেড লোডে যাবে, তার থেকে ছোট সল্টেশন, তার থেকে ছোট সাসপেনশন। তার মানে গ্রেন সাইজের উডেন ওয়েন্টওয়ার যে গ্রেন সাইজ স্কেল, এরপরে ওটাকে আমি বলবো। তাহলে এই যে লোডগুলো হচ্ছে এই ডিফারেন্ট টাইপের লোডের সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ গ্রেন সাইজের একটা খুব সুন্দর রিলেশন আছে। সেই রিলেশনটা কি হচ্ছে, স্যান্ড অ্যান্ড গ্রাভেল বাই ট্রাকশন লোড। ওকে, এই যে স্যান্ড অ্যান্ড গ্রাভেলের কত সাইজ সেগুলো পরেরটাতে আসছে। স্যান্ড অ্যান্ড গ্রাভেল বাই ট্রাকশন লোড, স্যান্ড টু সিল্ট বাই সল্টেশন। ওকে, তার মানে বেড লোডে সব থেকে বড় যেগুলো গ্রাভেল সেগুলো হচ্ছে বেড লোডে গেল, তারপরে স্যান্ড আছে, স্যান্ড আমার বেড লোডে গেল, এরপরে স্যান্ড এবং সিল্ট, এর মাঝখানে যে জিনিস স্যান্ড এবং ক্লে, এর মাঝখানে যেগুলো থাকে সিল্ট, ফাইনাল সিল্ট, হ্যানা ত্যানা, এই জিনিসগুলো যায় হচ্ছে আমার সল্টেশন। ওকে, তো সল্টেশন জিনিসটা হচ্ছে ট্রানজিশন বিটুইন দ্য সাসপেন্ডেড অ্যান্ড বেড লোড। তো সেই জন্য গ্রেন সাইজ হয় যেটা স্যান্ড এবং ক্লের মধ্যে যেটা ট্রানজিশনাল গ্রেন সাইজ সিল্ট, তারাই কিন্তু আমার সল্টেশনটা দেয়। ওকে, তাহলে সল্টেশন হলো স্যান্ড টু সিল্ট, আর সাসপেনশন হচ্ছে সব ক্লে। তাহলে এই তিনটে খুব ইম্পর্টেন্ট, স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল বাই ট্রাকশন, স্যান্ড টু সিল্ট হচ্ছে সল্টেশন যেটা ইন্টারমিডিয়েট ট্রানজিশনাল, আর ক্লে হচ্ছে বাই সাসপেনশন। ওকে, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তাহলে এই তিনটে থেকে বোঝা গেল যে স্যান্ড কখনোই সাসপেনশন লোড দিয়ে যেতে পারে না, কারণ এই তিনটে যে স্টেটমেন্ট হলো, এই তিনটে স্টেটমেন্টে কিন্তু তাই বলছে যে স্যান্ড কখনোই সাসপেনশন লোডে আমি যেতে পারে না। কিন্তু আমি প্রথমেই বললাম যে সাসপেনশন লোড কিভাবে সম্ভব হয়, যে ট্রান্সপোর্টিং এজেন্ট বা ট্রান্সপোর্টিং যে মিডিয়াম যে ফ্লুইডটা আছে তার ডেনসিটি ভিসকোসিটির উপরে, তার এনার্জির উপরে, তার ফ্লুভি কি বলে হাইড্রোলিক্সের উপরে। ওকে, তাহলে স্যান্ড নেভার বাই সাসপেনশন লোড, এটা ঠিক আছে হলো। কিন্তু if the medium has high energy then possible, but in the final settlement sand has to be in bed load, very very important জিনিস। তো জিনিসটা কি হচ্ছে, যে কোনো একটা মনে কর যে স্যান্ড আমি দেখলাম যে সবসময় বেড লোড বা ওই সল্টেশন এরকম ভাবে যাবে, কিন্তু যখন রিভার, আমি রিভার দিয়ে বলছি, ফ্লুইড হাইড্রোলিক্সে যখন রিভার আমার খুব হাই এনার্জিতে আছে, মাউন্টেনাস রিজিয়নে যখন আছে, তখন বিশাল
যে ক্ষমতা, নদীর জলে বিশাল ক্ষমতা, এনার্জি খুব হাই। তো সেই এনার্জি হাই থাকার জন্য সে কিন্তু তখন স্যান্ডকেও তার সাসপেন্ডেড লোডে নিয়ে যেতে পারে। কারণ স্যান্ডকে স্যান্ড যখন নামছে, মানে স্যান্ডের যে সেটলিং ভেলোসিটি, আমরা সবাই স্টোকসের ল পড়েছি, স্যান্ডের যে সেটলিং ভেলোসিটি, সেই সেটলিং ভেলোসিটির থেকে কিন্তু রিভারের এন্ট্রেনিং ভেলোসিটি বেশি হচ্ছে। রিভারে এন্ট্রেনিং ভেলোসিটি মানে কি হচ্ছে, যে কোনো একটা পার্টিকেলকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তার ফ্লুইড বডির মধ্যে, সেই ক্ষমতাটা কিন্তু স্যান্ডের সেটেলমেন্ট ভেলোসিটি থেকে বেশি হচ্ছে, তার মানে এনার্জি বেশি হচ্ছে। তো যদি আমার এনার্জি বেশি থাকে তাহলে স্যান্ড কিন্তু আমার সাসপেনশন লোডে যেতে পারে। কিন্তু যখন স্যান্ড আমার ফাইনাল সেটেলমেন্ট হচ্ছে, মানে স্যান্ড যখন আমার ডিপোজিট করছে, মানে যখন এনার্জিটা সবসময় বেশি থাকতে পারে না, পুরো থ্রু দ্য কোর্স, থ্রু দ্য রিভার কোর্স, কোনো না কোনো একটা সময় সেই জলটাকে কিন্তু আমার, মানে সেই রিভারের যে ওয়াটারটা, সেই রিভারের ওয়াটারটাকে আমাকে এনার্জি কমাতেই হবে, এনার্জি কমতেই হবে, কারণ যখন প্লেন ল্যান্ড আছে এনার্জি কমছে। তো যখন এনার্জি কমছে, স্যান্ড আমার ডিপোজিট হচ্ছে, সেই ডিপোজিট হওয়ার সময় কিন্তু স্যান্ডকে আমার বেড লোডে আসতেই হবে। কারণ এরকম একটা স্যান্ড আমার ইয়েতে আছে, সাসপেন্ডেড লোডে আছে, সে কিন্তু ডিরেক্ট ভার্টিক্যালি ফল করে কোনো রকম সেডিমেন্ট তৈরি করতে পারবে না, তাকে ডিপোজিট হওয়ার সময় বেড লোডে আসতেই হবে। এখানেই একটা রেফারেন্স হচ্ছে আমার সাসপেন্ডেড লোডের জন্য। সাসপেন্ডেড লোড বা ক্লে যেগুলো, তারা কিন্তু ইন জেনারেল বেড লোডে আসে না। যখন দিয়ে কি বলে, ওয়াটার কলমটা বা রিভার যখন আমার স্টপ হয়ে গেল, রিভার আর বইছে না, স্ট্যাগন্যান্ট ওয়াটার কলম, তখন কিন্তু সাসপেন্ডেড লোডগুলো আমার ডিরেক্ট ভার্টিক্যাল ফল ডাউন হয়। ওকে, ডিরেক্ট ভার্টিক্যাল ফল ডাউন হয়। এটাকে অনেক সময় রেন অফ ক্লে এরকমও টার্ম ফার্ম দেওয়া থাকে। ওকে, রেন অফ ফাইনাল এখানে দেওয়া থাকে। তো স্যান্ড সাসপেনশন লোডে যেতে পারে যদি আমার এনার্জি বেশি থাকে, কিন্তু স্যান্ড যখন ডিপোজিট হচ্ছে তাকে কিন্তু সবসময় আমাকে বেড লোডে আসতে হবে, সে ডিরেক্ট ভার্টিক্যাল ফল ডাউনের মাধ্যমে ডিপোজিট হতে পারে না। কিন্তু ক্লে যেটা সাসপেনশনে যাচ্ছে, সে আমার সাসপেন্ডেডে গেল, ওয়াটার যখন আমার স্ট্যাগন্যান্ট কন্ডিশনে এলো, জল আর বইতে পারছে না, স্থির জল, সেই সময় কিন্তু ভার্টিক্যাল ফল ডাউনের মাধ্যমে ক্লে বা সাসপেন্ডেড লোডগুলো কিন্তু ডিপোজিট হয়। এটা হচ্ছে একটা কিন্তু মেন ডিফারেন্স এই দুটোর মধ্যে। এই জায়গাটা ক্লিয়ার সবার? হ্যাঁ। ওকে, গুড। দাদা, হ্যাঁ, এখানে আমরা বলছি সাসপেন্ডেড লোড আর বেড লোড, এখানে লোড মানে কি বলা লোড হচ্ছে? মানে সেডিমেন্টটা, আচ্ছা, যে আর এটা সেডিমেন্ট, ঠিক বুঝলাম না, যে এটা কেন মানে ইয়েটা, লোডটা বোঝা গেল, লোডটা কি? হ্যাঁ, লোডটা বুঝলাম, হুম সেডিমেন্টটাকে বলছে তো? হুম 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 মানে যেটা ইরোড হয়ে যেটা আসছে, ইরোডের আচ্ছা, যে মালটা, আমার তিনটে আমার ট্রান্সপোর্টিং এজেন্ট আছে, একটা হচ্ছে উইন্ড, একটা হচ্ছে আমার ওয়াটার, আর একটা হচ্ছে গ্লেসিয়ার। তিনটে হচ্ছে আমার ট্রান্সপোর্টিং এজেন্ট, যেখানে ইরোশন হয়েছে সোর্স রিজন থেকে আমাকে ডিপোজিশনাল বেসিনে নিয়ে যেতে হবে। এই কাজটা করার জন্য তিনটে এজেন্ট, উইন্ড, উইন্ড, ওয়াটার আর গ্লেসিয়ার। তো এখানে ওয়াটার নিয়ে কথা হচ্ছে, ওয়াটারের মধ্যে ওই সেডিমেন্টটা মিশছে, সেই সেডিমেন্টটা আবার এক এক করে লোড হিসাবে ট্রান্সপোর্ট হচ্ছে। ওই লোডটা হচ্ছে ওই ইরোডের সেডিমেন্টটা। আচ্ছা। হুম, আর যেগুলো ভাসছে সেগুলো, যে সেডিমেন্ট গুলো ভাসছে সেগুলোকে বলছে সাসপেন্ডেড লোড, সাসপেন্ডেড লোড, আর যেগুলো বেডের কাছাকাছি হয়েছে সেগুলোকে বলছে বেড লোড। বেড লোড। আবার যেগুলো সেডিমেন্টে আচ্ছা, বেডের কাছাকাছি থেকেও ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে সল্টেশন। হ্যাঁ। হুম আর এই যে ক্লিয়ার সময় যখন মানে জলটা আর এগোতে পারে না, তখন ডাইরেক্টলি মানে সাসপেন্ডেড থেকে ভার্টিক্যাল ফল ডাউন হচ্ছে, হুম তো ওটা তো মানে বেড লোড কে ক্রস করেই যাবে, মানে কি করে হয় না ওটা বুঝলাম না ঠিক। বেড লোডকে ক্রস করে যায় মানে ফার্স্টে তোর যখন কোনো এই যে, হ্যাঁ, এই ট্রাকশন কারেন্ট যেগুলো আছে, মানে যেগুলো গ্রাভেল বা স্যান্ড বা ক্লে, তোর এটা কি মনে হয় যে কে আগে ডিপোজিট করবে, স্যান্ড আগে ডিপোজিট করবে না ক্লে আগে ডিপোজিট করবে? স্যান্ড হুম, করবে ভারী। হ্যাঁ হ্যাঁ, স্যান্ড ভারী, স্যান্ড আগে ডিপোজিট করে গেল, স্টোকসের ল তাই বলে। এরপরে হচ্ছে ক্লে যেগুলো আছে, ক্লেকে ডিপোজিট হওয়ার জন্য কিন্তু আমার স্ট্যাগন্যান্ট ওয়াটার কন্ডিশন চাই। ওকে, কারণ ওয়াটারের যে ভিসকোসিটি, ডেনসিটি, সেটা কিন্তু সামান্য ভেলোসিটিতে যে জলটা যাচ্ছে, সেই জলটাও কিন্তু আমার ক্লেকে সাসপেন্ডেড অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এনাফ। তাই ক্লে বা সিল যে জাতীয় জিনিসপত্রগুলো আছে, সেল টেল যেগুলো, সেগুলোকে ডিপোজিট হওয়ার জন্য আমার স্ট্যাগন্যান্ট ওয়াটার বডি চাই, যে ওয়াটার বডির মধ্যে ভেলোসিটি জিরো।
তখনই কিন্তু আমার সেডিমেন্টে ডিপোজিট হওয়া সম্ভব, ক্লে ডিপোজিট হওয়া সম্ভব। আচ্ছা। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ, মানে যখন ভেলোসিটি 0 হচ্ছে তখন ডাইরেক্টলি ওপর থেকে নিচে ভার্টিক্যালি পড়ে যাচ্ছে হুম ক্লেটা, আর আর অন্যগুলো তো মানে আহ, পুরো স্ট্যাগনেন্ট হওয়া দরকার পড়বে না, স্যান্ড আর হুম সিল্ট হুম ওগুলো হুম একটুখানি জলটা নড়লেও ওটা ডিপোজিট হতেই থাকবে, হুম হুম যেন হুম বেড লোড হচ্ছে। ওগুলো তো আগেই ডিপোজিট হয়ে থাকছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। পুরো ব্যাপারটা, পুরো সিনারিওটা ক্লিয়ার হচ্ছে? হুম হুম, ওকে ক্লিয়ার। ওকে, তাহলে স্যান্ডের গল্প শেষ। এরপরে হচ্ছে যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, 3 নম্বর হলো, এটা 4 নম্বর পয়েন্ট। এই 5 নম্বর পয়েন্টে এখন অতটা বুঝতে পারবি না, 80% বুঝতে পারবি, বাকিটা যখন সেডিমেন্টারি স্ট্রাকচারে রিফিল পড়াবো তখন এটা আরো বেশি করে ক্লিয়ার হবে। ওকে, তো এই জিনিসটা কি বলছে যে ক্রস স্ট্রাটা কান্ট বি ফাউন্ড ইন ক্লে অর সেল, ওকে, মেনলি ইন স্যান্ডস্টোন। কেন হচ্ছে? রিপিল যেগুলো পাওয়া যায় আমাদের, রিপিলের মরফোলজি কেমন হয়, এইটা, এটা হচ্ছে আমার স্টস, এটা হচ্ছে লি। ওকে, তো এটা হচ্ছে আমার রিপিলের মরফোলজি। তো রিপিল আমার সব সময় পাওয়া যায় কিন্তু বেড লোড মুভমেন্টে। ওকে, বেড লোড মুভমেন্ট যদি না হয় তাহলে কিন্তু রিপিল পাওয়া সম্ভব নয়। এটা এখন স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে, যখন রিপিলের ফরমেশন পড়াবো তখন এটা আরো ডিটেলে বলবো। ওকে, তাহলে রিপিল হচ্ছে সবসময় বেড লোড মুভমেন্টে পাওয়া যায়। তাহলে বেড লোড মুভমেন্টে যদি হয়, বেড লোড আমার স্যান্ডের ক্ষেত্রে সম্ভব, ক্লের ক্ষেত্রে বেড লোড সম্ভব নয়। তো সেই জন্য রিপিল আমার ইন জেনারেল কিন্তু স্যান্ডস্টোনের মধ্যেই পাওয়া যায়। সেলের মধ্যে খুব রেয়ার, সেল্ট বা সিলস্টোনের মধ্যে খুব রেয়ার পাওয়া যেতে পারে, ক্লের মধ্যে কিন্তু কখনোই পাওয়া যায় না। ওকে, তো রিপিল মেনলি বেড লোড মুভমেন্ট, বেড লোড কার হয় স্যান্ডের, তো সেই জন্য রিপিল ডমিনেন্টলি হচ্ছে স্যান্ডস্টোনের ক্যারেক্টারিস্টিক ফিচার। ওকে, 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আর কোনো কোশ্চেন আছে আগেরটা সম্পর্কে রেসপেক্টে? ওকে, এরপরে হচ্ছে উডেন্ট ওয়েন্টওয়ার্ড গ্রেন সাইজ স্কেল। এখান থেকে কিন্তু বরাবরই একটা দুটো কোশ্চেন আসার চান্স থাকে, ইদানিং রিসেন্ট ইয়ারে বেড়েছে, মানে 2019 থেকে কিন্তু 2018-তে একটা কোশ্চেন এসেছিল, 19 একটা এসেছিল, তো এই কোশ্চেনগুলো কিন্তু এবার বাড়ছে। ওকে, তো উডেন ওয়েন্টওয়ার্ড গ্রেন সাইজ স্কেল। ওকে, তো এখানে একটা খুব ইন্ট্রিনসিক বেসিক জিনিস বলে রাখি, উডেন্ট ওয়েন্টওয়ার্ড গ্রেন সাইজ স্কেলটা কিন্তু আমার ক্লাস্টিক সেডিমেন্টের জন্য। ওকে, তো এখানে একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ক্লাস্টিক সেডিমেন্ট? ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্ট, ক্লাস যাহাই ক্লাস্টিক তাহাই টেরিজেনিয়াস। ওকে, তো বানানগুলো লিখে রাখি, GENEOUS। ওকে, তো ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্ট যেগুলো হচ্ছে, যেগুলো কন্টিনেন্টাল ওয়েদারিং এর ফলে যে প্রোডাক্টগুলো বা যে সেডিমেন্টগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্ট, যার সঙ্গে কন্টিনেন্টাল ওয়েদারিং এর সম্পর্ক। কন্টিনেন্টাল মানে কি? সারফেস ওয়েদারিং, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কোনো একটা রক ভাঙছে, কোনো একটা রক থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে মালপত্র বেরোচ্ছে, তো সেই যে জিনিসগুলো, যে সেডিমেন্টগুলো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ক্লাস্টিক বা টেরিজেনিয়াস, যার সঙ্গে কন্টিনেন্টাল ওয়েদারিং এর রিলেশন আছে, মানে যার ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ কন্টিনেন্টাল ওয়েদারিং। ওকে, আর একটা সেডিমেন্ট হয় যেটা হচ্ছে কার্বনেট। ওকে, তো কার্বনেট সেডিমেন্টটা হচ্ছে যেটা পুরোপুরি ওয়াটার কলমের সঙ্গে রিলেটেড, যার সঙ্গে ওয়েদারিং এর কোনো রিলেশন নেই, কন্টিনেন্টাল ওয়েদারিং এর কোনো রিলেশন নেই, যার সঙ্গে মেকানিক্যাল ট্রান্সপোর্টের কোনো রিলেশন নেই, পুরোটাই হচ্ছে কেমিক্যাল জিনিসপত্র। কার্বনেটে কি হয়, যেটা অর্থোকেমিক্যাল অ্যালোকেমিক্যাল বললাম, অর্থোকেমিক্যাল যে সেডিমেন্টটা সেইটা হচ্ছে কার্বনেট সেডিমেন্ট। ওকে, যেটা ওয়াটার কলম থেকে ডিরেক্ট প্রেসিপিটেশনের ফলে তৈরি হয়, সেটা হচ্ছে কার্বনেট অর্থোকেমিক্যাল। ওকে, উডেন ওয়েন্টওয়ার্থ গ্রেন সাইজ স্কেলটা কিন্তু পুরোপুরিভাবে সোললি ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, এইগুলো কিন্তু ইন্টারভিউ কোশ্চেন, এগুলো থেকে জ্যামের কোশ্চেন, গেটের কোথাও কোশ্চেন আসে না, এগুলো কিন্তু ইন্টারভিউ কোশ্চেনের জন্য। যে উডেন্ট ওয়েন্টওয়ার্থ গ্রেন সাইজ, মানে কোশ্চেনটা এরকম ভাবে থ্রো করতে পারে যে ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্টের জন্য আমরা কি স্কেল ব্যবহার করি। ওকে, তো আমরা সবাই জানি উডেন ওয়েন্টওয়ার্থ গ্রেন সাইজ স্কেল, কিন্তু ওটা যে ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্টের জন্য গ্রেন সাইজ স্কেল, এটা কিন্তু নাও জানতে পারে লোকজন। ওকে, তো সেই জন্য উডেন ওয়েন্টওয়ার্থ গ্রেন সাইজ স্কেলটা কিন্তু প্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্টের জন্য, আর
কার্বনেট সেডিমেন্টের জন্য কিন্তু অ্যাজ সাচ কোনো গ্রেন সাইজ স্কেল নেই। ওকে, তো এটাও কিন্তু একটা ইন্টারভিউ কোশ্চেন যে উডেন ওয়েন্টার ফার্স্ট এটা কোশ্চেন করলো ক্লাস কি স্কেল আছে, বললি উডেন ওয়েন্টার, তখন বলবে তাহলে কার্বনেটের জন্য কেন আমার স্কেল নেই। তার কারণ হচ্ছে কার্বনেটের যে গ্রেন সাইজগুলো হয় সেই গ্রেন সাইজের সঙ্গে কোনো হাইড্রোলিক্সের সম্পর্ক নেই। ওকে, স্যান্ড থেকে ক্লে হচ্ছে বড় বড় গ্রাভেলগুলো ভেঙে আমার এখানে এই যে পুরো গ্রেডেশনটা হচ্ছে বড় বড় বোল্ডারগুলো ভেঙে আমার কোবল পেবেল গ্রানুলস স্যান্ড তারপরে সিল্ট ক্লে, এই যে গ্রেডেশনটা হচ্ছে এই গ্রেডেশনটা কিন্তু পুরোপুরি হাইড্রোলিক্সের উপর ডিপেন্ডেন্ট, পুরোপুরি মেকানিক্যাল এনার্জির উপরে ডিপেন্ডেন্ট। বোল্ডারগুলো দুটোর মধ্যে ভাঙছে, তার থেকে ছোট হলো কোবলগুলো দুটোর মধ্যে কলিউশন হয়েছে, তার থেকে ছোট হলো পেবেল। এরকম ভাবে করতে করতে মেকানিক্যাল প্রপার্টি যে মেকানিক্যাল এনার্জির দ্বারা তা সেটা কিন্তু বোল্ডার থেকে ক্লেতে রূপান্তরিত হচ্ছে, বোল্ডার থেকে ক্লেতে চেঞ্জ হচ্ছে। তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জটার সঙ্গে হাইড্রোলিক্স, এই চেঞ্জটার সঙ্গে মেকানিক্যাল এনার্জি রিলেশন আছে। তো সেই জন্য কিন্তু আমার উডেন ওয়েন্টার গ্রেন সাইজ স্কেলটা দরকার, কারণ গ্রেন সাইজ থেকে ক্লাস্টিক বা টেরিজেনিয়াসে গ্রেন সাইজ থেকে আমি সেই এনভায়রনমেন্টাল এনার্জি সম্পর্কে আমি ধারণা করতে পারি, যেটা কিন্তু কার্বনেটে সম্ভব নয়। কার্বনেটের গ্রেন সাইজের সঙ্গে মেকানিক্যাল জিনিসের কোনো সম্পর্ক নেই, সেটা পুরোপুরি যে সেলটা ভাঙছে বাইভাল বা গ্যাস্ট্রোপোর যে সেলটা ভাঙছে সেই সেলের যেরকম গ্রেন সাইজ তার উপরে ডিপেন্ড করে কিন্তু কার্বনেটের সেডিমেন্টগুলো তৈরি হচ্ছে। ওকে, তার সঙ্গে মেকানিক্যাল এনার্জি তারপরে কি বলে হাইড্রোলিক তার কোনো সম্পর্ক নেই, সেই জন্য কার্বনেটের আমার কোনো গ্রেন সাইজ স্কেলও লাগে না। ওকে, সেই জন্য উডেন ওয়েন্টার গ্রেন সাইজ স্কেলটা আমার দরকার। উডেন ওয়েন্টার গ্রেন সাইজ স্কেলে ক্লাস্টিক টেরিজেন সেডিমেন্টের জন্য এই দুটো জিনিস মনে রাখা যেন, আর গ্রেন সাইজ স্কেলটা যেন মুখস্থ থাকে। ওকে, তো কি হচ্ছে ফার্স্ট হচ্ছে বোল্ডার কেবল পেবেল গ্রানুলস, এটা হচ্ছে 256 থেকে 4। এবার এই যে সাইজটা বলা আছে এই সাইজটা কিন্তু ডায়ামিটার। ওকে, সাইজটা কিন্তু ডায়ামিটার। যে কোনো সেডিমেন্টোলজি বা যেখানেই গ্রেন সাইজ অ্যানালিসিস হয় সেখানে কিন্তু সবসময় ডায়ামিটার নিয়ে কথা হয়। আমি একটা গ্রেনকে ছোট বা বড় বলছি, আমি কিন্তু সেই গ্রেনটার ডায়ামিটারটা ছোট বা বড় বলছি, এখানে কিন্তু রেডিয়াসের কোনো গল্প নেই। ওকে, পুরোপুরি সবসময় ডায়ামিটারের সঙ্গে সম্পর্ক এগুলো। তাহলে বোল্ডার থেকে কোবল পেবেল গ্র্যানুলস, তারপরে স্যান্ড, তারপরে সিল্ট এবং ক্লে। ওকে, তো এই হচ্ছে জিনিসটা। ওকে, তো আর একটা হচ্ছে সেল। ওকে, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে সেল যে জিনিসটা, সেলও কিন্তু আমার এইগুলি টাইপস অফ সেডিমেন্টারি রক যখন পড়াবো তখন এগুলো আগে পড়াবো, এখন জাস্ট একটা ইন্ট্রোডাকশন যেটা দিয়ে রাখছি, সেলও কিন্তু আমার কিন্তু ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্ট। ওকে, কিন্তু সেল কিন্তু উডেন ওয়েন্টার গ্রেন সাইজ স্কেলে নেই। ওকে, তো সেল হচ্ছে সিল্ট এবং ক্লে, এই যে দুটো গ্রেন সাইজ, এই দুটো গ্রেন সাইজকে একসঙ্গে সেল বলা হয়। ওকে, কিন্তু এটা উডেন ওয়েন্টার গ্রেন সাইজ স্কেলের পার্ট নয়, তা সত্ত্বেও কিন্তু এটা একটা ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্ট। ওকে, হলো। ওকে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে স্যান্ডের ক্লাসিফিকেশনটা। এই ফাইন গ্রেন এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট 2 to 1/16 মিলিমিটার, 2 থেকে 1/16 মিলিমিটার হচ্ছে আমার স্যান্ডের গ্রেন সাইজ। শুধু এইটুকু মনে রাখলেই হবে গ্রেন সাইজের রেসপেক্ট, আর বাকি গ্রেডেশনটা মনে রাখতেই হবে যে বোল্ডার কোবল পেবেল গ্র্যানুলস স্যান্ড সিল্ট ক্লে। ওকে, তো 2 to 1 দাদা বাই হুম সেলটা কি বললেন যেন? সেলটা, সেলটা হ্যাঁ সেলটা হচ্ছে তোর একটা ক্লাস্টিক বা টেরিজেনিয়াস সেডিমেন্ট, কিন্তু সেটা উডেন ওয়েন্টার গ্রেন সাইজ স্কেলে নেই। ওটা সেলটার গ্রেন সাইজ বলা হয় যে সিল্ট আর ক্লের মিক্সচার হিসাবে। ওকে, তো সেলের যদি ডেফিনেশন হয়, সেলের ডেফিনেশন হচ্ছে সেল ইজ এ ক্লাস্টিক or terrigenous sediment which has a grain size of combination silt and clay. ওকে, মানে 1/16 to 1/256। আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে সেল হলো, স্যান্ড হলো, স্যান্ডের 2 থেকে 1/16 মিলিমিটার, আর ইউনিটগুলো মনে রাখতে হবে মিলিমিটার, 2 থেকে 1/16 মিলিমিটার এরকম ডায়ামিটার। ওকে, তো আর এইখানে যে জিনিসটা দেয়া আছে, এটা যেটা দেয়া আছে এই টেক্সচারের সঙ্গে, এটা হচ্ছে জ্যামের কোশ্চেন, এটা একদমই নয়, এটা হচ্ছে ওই বিইচু টিইচু লেভেলের কোশ্চেন।
যে টেক্সচারের সঙ্গে ওই এখনকার নামগুলো যেগুলো আছে, মানে এই গ্রাভেল, স্যান্ড, ক্লে, এটা আমরা এখন ইউজ করি, কিন্তু এই গ্রিক, ল্যাটিনে হ্যানাত্যানা জিনিসপত্রগুলো ইউজ করা হয়। এই স্যামাইট ইউনিট, পেলাইট মেটামরফিকে পড়বি, স্যামাইটও মেটামরফিকের একটা ব্যাপার, অ্যারেনাইট হচ্ছে যখন কোয়ার্জ অ্যারেনাইট পড়বি, রুডাইট কথাটা খুব ব্যবহার হয়, রুডাইট কথাটা আমার কংগ্লোমারেটের ক্ষেত্রে ইউজ হয়। তো এই জিনিসগুলো খুব একটা কাজে লাগে না, কিন্তু ওই জানার জন্য হালকা। ওকে, এই যেখানে লেখা আছে সেডিমেন্ট হচ্ছে গ্রাভেল, রক হচ্ছে রুডাইটস, কংগ্লোমারেট বেক্সিয়া, মাড লুটাইটস। ওকে, এরপরে যেটা উডেন ওয়েন্টর গ্রেনসাইজ স্কেলের যে ফর্মুলাটা, phi equals to minus log 2d, very very important formula। ওকে, তো phi সমান মাইনাস log 2d। ওকে, উডেন ওয়েন্টর গ্রেন সাইজ স্কেলকে কিন্তু phi স্কেলও বলা হয়। ওকে, phi স্কেল। তো phi হচ্ছে, তাহলে ডি, ডি যেটা হচ্ছে এই যে সাইজ, এটা হচ্ছে আমার ডি। ওকে, এটা হচ্ছে ডি। আর উডেন ওয়েন তো আর দুজন বিজ্ঞানী, এটা দুজনই বিজ্ঞানী বলতে জানি না, ভুলে গেছি। তো এরা ওই ডিটাকে একটা ট্রান্সফর্ম করে ফাই একটা ইউনিট দিয়েছে। ওকে, সেই ফাই ডি থেকে ফাই ট্রান্সফরমেশন হচ্ছে ফাই সমান মাইনাস লগ 2d। এখানে এইটা মনে রাখবি যে এই বেসটা মনে রাখবি 2, বেসটা কিন্তু ইও নয়, বেসটা কিন্তু 10ও নয়। ওকে, মাইনাস লগ 2d, আর ডি হচ্ছে ডায়ামিটার ইন মিলিমিটার। ওকে, তো এরপরে হচ্ছে এইটা কেন করা হলো, কেন করা দরকার, কি কি মাথায় ভূত চাপলো যে ওই ডিটাকে আবার চেঞ্জ করে একটা ফাই লগ, আবার তার বেস 2, এত হ্যানা ত্যানা কেন করা? তার কারণ হচ্ছে এই যে পুরো সেডিমেন্টোলজিতে গ্রেন সাইজ অ্যানালিসিস বা তার হাইড্রোলিক্স, তার মেকানিক্যাল এনার্জি অ্যানালিসিসটা হয় কিন্তু স্যান্ডের উপরে। ওকে, আমি ওই গ্রাভেল, কবল এগুলো নিয়েও খুব একটা আলোচনা হয় না, সিল্ট, ক্লে এসব নিয়ে আলোচনা হয় না। স্ট্যাটিস্টিক্যাল যা অ্যানালিসিস হয় সেটা কিন্তু পুরোপুরি স্যান্ড, মানে 2 থেকে 1/16 মিলিমিটার পর্যন্ত। তাহলে যখন আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করছি, সেখানে লাখ লাখ ডাটা থাকে, সেই লাখ লাখ ডাটার মধ্যে 0.5 মিলিমিটার, 0.25 মিলিমিটার এই ধরনের ক্যালকুলেশন, পয়েন্টের ক্যালকুলেশন নিয়ে করতে অসুবিধা, কারণ অত লাখ লাখে যদি এরকম পয়েন্টে ক্যালকুলেশন করতে গেলে ভুল হওয়ার প্রচুর প্রচুর চান্স। তো সেই জন্য যা হোক করে আমাকে একটা ইন্টিজারে নিয়ে আসতে হবে, সেই ইন্টিজারে নিয়ে আসার জন্যই কিন্তু এই ফাই স্কেলটার ইউটিলিটি। তো এখানে কি বলা হয়, তাহলে 1 মিলিমিটার, সরি 2 থেকে 1/16 এই টার্মটাকে আমাকে নিয়ে আসতে হবে ইন্টিজারে। ওকে, তো ইন্টিজারে আমি যদি নিয়ে আসতে চাই, তাহলে একটা লগ যদি আমি বসিয়ে দিই, তো এখানে যদি একটা হয়, মনে কর এখানে কি বলে লগ 2 হাফ। ওকে, তো এই হাফটাকে আমি যদি এবার বার করি, তাহলে এটা কি হবে, লগ 2 1 মাইনাস লগ 2 2। ওকে, তো এইটা করলে হচ্ছে -1। ওকে, কারণ লগ 1 আমার 0, যে যাই বেস থাকুক, লগ 10 1, লগ ই 1, সবই কিন্তু 0। তাহলে লগ 2 বেস, সেই জন্যই আগের দিন লগের ফর্মুলাগুলো করতে বললাম। লগ 2 বেস যখন সেম হয়ে যাচ্ছে, সেটা মান ভ্যালু হচ্ছে 1, তাহলে -1। তাহলে আবার একটা প্রবলেম হচ্ছে মাইনাস আসছে। ওকে, তাহলে মাইনাসটা আমার কিন্তু অত লাখ লাখ টাকার মধ্যে মাইনাস নিয়ে কাজ করতে বাজে লাগবে, সেই জন্য সামনে একটা মাইনাস বসিয়ে দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সেম ভাবে আমি যদি 1/4 নিই, লগ 2 1/4 মাইনাস মাইনাস লগ 2 1 মাইনাস লগ 2 4, এটা সমান 0, প্রথমটা 0, তাহলে মাইনাস লগ 2 2 স্কোয়ার। তো এইটা আমার আসছে -2, মাইনাসে মাইনাস, আচ্ছা আগে একটা মাইনাস আছে। ওকে, সবার কাছে ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, সবার কাছে তো? আমি একজনের কাছ থেকে অ্যান্সার পাচ্ছি। ওকে, ওকে, তো এই হচ্ছে লগের মানে ফাইয়ের ইয়েটা। ফাই তাহলে প্রথম ইউটিলিটি হচ্ছে যে এই যে ফ্র্যাকশন গুলো আছে 1 2 1 4 1 তাকে আমাকে ইন্টিজারে আনতে হবে। ইন্টিজারে আনার পর সমস্যা দেখা গেল যে আমার মাইনাস আসছে, তো সামনে একটা মাইনাস জুড়ে দাও। তো এই দুটো হচ্ছে আমার লগ স্কেলের, ফাই স্কেলের ইউটিলিটি, কেন আমি এই চেঞ্জটা আমাকে কেন করতে হয়েছে। ওকে, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ,
ওকে, এই অঙ্কটা করে ফেল। 2019 জ্যামের অঙ্ক। বই দুটো সবার কেনা হয়েছে? একটা আসছে আর একটা আসেনি। হ্যাঁ, কিটা? একটা আসছে ওই ইসের ব্লু বুকটা আসছে, আর জ্যাম ব্রেকার সিরিজটা আসেনি। আচ্ছা, বাকিদের এসে গেছে? হ্যাঁ শুধু স্যার আজ চলে না, আচ্ছা। অর্ডার দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বইপত্র পাওয়া যাচ্ছে না দেখলাম। গেটের একটা বই বহুদিন ধরে আউট অফ ইয়ে আছে। অঙ্কটা করে ফেল, কথা হচ্ছে। এটা কিন্তু লগের ফর্মুলা লাগবে, নাহলে কিন্তু সলভ করা যাবে না। থ্রি বাই এইট 2 ডেসিমেল, ডেসিমেলে অ্যান্সার চাই। কত আছে ডেসিমেলে? পয়েন্ট 375। 2 ডেসিমেল। হ্যাঁ, 0.37। হ্যাঁ ওটাই আসছে 0.375 0.375 বলবি না, 0.375 লিখলে কিন্তু ভুল। হ্যাঁ, এটা কি রাউন্ড অফ করে তাহলে 0.38 লিখবো? হ্যাঁ, 0.38। দেখো, ওটা ওই 0.37 থেকে 380 রেঞ্জ দেবে, তার জন্য কোনো চাপ নেই। কিন্তু যদি 0.375 লিখিস, ভুল। তো সেইগুলো কিন্তু খুব ভালো হবে, যে কি বলা আছে, যে 2 ডেসিমেল প্লেস বলা আছে না রাউন্ড আপ টু নেক্সট ইন্টিজার বলা আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কখনো কখনো বলা থাকে যে মনে করো অ্যান্সার এলো 0.987, ওকে, যদি আমার বলা থাকে যে 2 ডেসিমেল প্লেস, তার মানে হবে 0.99। যদি আমার বলা থাকে নেক্সট ইন্টিজার, তাহলে কিন্তু 1 অ্যান্সার হবে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল করে, আর এখানেই কিন্তু নেটের নাম্বারটা যায়। আচ্ছা, দুজনের হলো, বাকি একই এসেছে। ওকে, গুড। তাহলে অ্যান্সারটা বলে দিই এখানে, যে তাহলে কোথায় গেল পেনটা আমার, এই যে। তাহলে সেডিমেন্টারি রকে প্রথমে কি বলছে, ডায়ামিটার অফ টু গ্রেনস এ অ্যান্ড বি 1 5 আর 3 5। তাহলে প্রথমে ইকুয়েশন আমি পেয়ে গেলাম যে 5 সমান মাইনাস লগ টু ডি থেকে, এটা আমার 1 নম্বর ইকুয়েশন। 1 সমান মাইনাস লগ টু এ, এ মানে হচ্ছে এ যে গ্রেনটা তার ডায়ামিটার, ওকে। সেরকম ভাবি 2 নম্বরে হচ্ছে 3 সমান মাইনাস লগ টু বি, ওকে। তো এখানে ওই আগের দিনে যে ফর্মুলা ছিল লগের, তো সেখান থেকে এ সমান 2 টু দি পাওয়ার -1 আর বি সমান 2 টু দি পাওয়ার -3। এখান থেকে বিয়োগ করলাম 0.375 এলো, অ্যান্সার হয়েছে 0.38। ওকে, ক্লিয়ার সবার কাছে? ওকে, এগুলো বোধহয় 60 মিনিট করে দেয় মনে হয় টিমস। আর 6 মিনিট দেবে, তার নতুন লিঙ্ক পাঠাতে হবে। তো এখনই একটা নতুন লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, নতুন পিডিএফ শুরু করব। তো এটা শেষ লিভ করে একটা নতুন লিঙ্ক পাঠিয়েছে, সেটাতে জয়েন হোক সবাই, হ্যাঁ।
ওকে, এই বড় বিরক্তিকর জিনিস, কেন যে এখানে জিমিটটা চলে না কেন কে জানে। ওকে, তো তাহলে উডেন গন্ঠার গ্রেন সাইজ স্কেল হলো, তার সঙ্গে আমার যে বিভিন্ন যে লোডগুলো আছে, বেড লোড, সাসপেনশন লোড, বেডের দুটো পার্ট, মেকানিক ট্রাকশন আর সল্টেশন, এই দুটো হলো। এরপরে হচ্ছে মেকানিজম অফ পার্টিকেল ট্রান্সপোর্ট। ওকে, তাহলে পার্টিকেল ট্রান্সপোর্টের আমি টাইপগুলো জানলাম, কি কি টাইপে আমার জিনিসটা হয়, যে বেড লোডে মুভমেন্ট হয়, সল্টেশনে মুভমেন্ট হয়, টাইপসগুলো জানলাম। এরপরে আমাকে জানতে হবে মেকানিজমস। তো দু ধরনের মেকানিজম আছে। প্রথমটা হচ্ছে ফ্লুইড ফ্লো, ওকে, প্রথমটা হচ্ছে ফ্লুইড ফ্লো, তারপরটা হচ্ছে সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো। ওকে, জিনিস দুটো খুব ইজি, খুব একটা মাইনিউট ডিফারেন্স আছে দুটোর মধ্যে, আর দুটোর রেজাল্ট কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ওকে, তো ফ্লুইড ফ্লো নামটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে যেখানে যে ফ্লোটাতে ফ্লুইড আমার মেন প্লেয়ার হিসেবে কাজ করছে। ওকে, আর সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোতে যেখানে সেডিমেন্টটা আমার মেন প্লেয়ার হিসেবে কাজ করছে। ওকে, তো এই দুটো হচ্ছে মেন ডিফারেন্স। ফ্লুইড ফ্লোতে ফ্লুইড আমার মেন প্লেয়ার, ফ্লুইড আমার মেন ড্রাইভিং এজেন্ট। সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোতে সেডিমেন্ট নিজেই আমার ড্রাইভিং এজেন্ট। ওকে, তো তাহলে এরপরে যেটা হবে, কোথায় গেল, ওকে, তো এই জিনিসটা ফার্স্টে নাম দেখে বোঝা গেল যে ফ্লুইড ফ্লো আর সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোতে ডিফারেন্স। ওকে, তো এরপরে বল যে আমরা দু ধরনের টার্ম জানি, একটা লিকুইড একটা ফ্লুইড, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটো কি সেম না আলাদা, লিকুইড আর ফ্লুইড? ফ্লুইড মানে লিকুইড আর এয়ার বা গ্যাসিয়াস মিক্স করলে ফ্লুইড হবে, যেগুলো ফ্লো করে। ওকে ওকে, আর লিকুইড কি? লিকুইড স্টেট অফ ম্যাটার। গুড 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 গুড। তো লিকুইড হচ্ছে আমার স্টেট অফ ম্যাটার। ওকে, যেমন হচ্ছে সলিড, গ্যাস, এগুলো সব কিন্তু স্টেট অফ ম্যাটার। ওকে, আর ফ্লুইডের দুটো জিনিস, যে জিনিসটা ফ্লো করতে পারে আর যার কোনো শিয়ার স্ট্রেস নেই। ওকে, তো ফ্লুইড যে জিনিসটা ফ্লো করতে পারে আর যার কোনো শিয়ার স্ট্রেস নেই, জিরো। ওকে, আর একটা হয় যেটা ওই ওকে যে পাত্রী রাখা হোক সেই পাত্রের মতো আকার ধারণ করে, হ্যাঁ তেমন জিনিসপত্র আছে, কোনো কিছু লাগবে না এখানে। তো জাস্ট ফ্লুইড হচ্ছে যে ফ্লো করতে পারে আর যার শিয়ার স্ট্রেস জিরো। ওকে, তো সেজন্য এক্সাম্পল কি হবে, যে অক্সিজেন গ্যাস, O2, অক্সিজেন গ্যাস কিন্তু আমার ফ্লুইড একটা। ওকে, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার সে কিন্তু একই সঙ্গে লিকুইড, কারণ ওয়াটার একই সঙ্গে ফ্লুইড। ওকে, এই এক্সাম্পলটা ক্লিয়ার হলো? অক্সিজেন গ্যাস, সে নিজে কিন্তু গ্যাস ফ্লো করতে পারে, গ্যাসেরও কোনো শিয়ার স্ট্রেস নেই, যে পাত্রে রাখা হোক সেই পাত্রে আকার ধারণ করে, সেই জন্য অক্সিজেন গ্যাস কিন্তু একটা ফ্লুইড। কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার একই সঙ্গে লিকুইড একই সঙ্গে ফ্লুইড, কারণ ড্রিঙ্কিং ওয়াটার ইটসেলফ এ লিকুইড। ক্লিয়ার সবার কাছে এটা? ওকে ওকে, তো ফ্লুইড ফ্লো তাহলে, আর লিকুইড আর ফ্লুইডের ডিফারেন্স হলো, ওটা এখানে কিছু লাগবে না, জাস্ট একটা নলেজ টেস্ট, আর কিছু নয়। তো ফ্লুইড ফ্লোতে এবার হচ্ছে ফ্লুইড হচ্ছে ওয়াটার, উইন্ড, আইস, সবাই ফ্লুইডের মধ্যে পড়ছে। মুভ আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি অ্যান্ড সেডিমেন্ট ইজ সিম্পলি ক্যারিড অ্যালং উইথ দ্য ফ্লুইড। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে ফ্লুইড, ওয়াটার, উইন্ড, আইস সবাই ফ্লুইডের মধ্যে, কারণ সবাই এরা ফ্লো করতে পারে। তো ফ্লুইডের মধ্যে ফ্লুইড আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি ডাউন স্লোপে মুভ করছে, কারণ এটা খুব সিম্পলি যে আন্ডার দ্য ফ্লুইড সবসময় আপার রিজন থেকে ডাউন রিজনে মুভ করবে গ্র্যাভিটি গ্রেডিয়েন্টের চেঞ্জের জন্য। ওকে, তো সেই ফ্লুইডের মধ্যে সেডিমেন্টগুলো ডিজলভড অবস্থাতে মুভ করে যাচ্ছে, সেইটা হচ্ছে আমার ফ্লুইড ফ্লো। যেখানে ফ্লুইড হচ্ছে আমার মেন প্লেয়ার, ফ্লুইড মুভ করছে, ফ্লুইডের সঙ্গে সেডিমেন্টগুলো ডিজলভড অবস্থায় যাচ্ছে, তাই সেডিমেন্টগুলো মুভ করছে। ওকে, এটা হলো ফ্লুইড ফ্লো। সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো কি বলছে, যেখানে
সেডিমেন্ট ইটসেলফ, সেডিমেন্টগুলো গ্র্যাভিটির জন্য ডাউন স্লোপে মুভ করছে। এবার সেডিমেন্টগুলো যখন ডাউন স্লোপে মুভ করছে, তাদের গ্রেন যে কোহেশনগুলো, তাদের গ্রেনের যে ইন্টার অ্যাটমিক যে ফোর্স বা ইন্ট্রা অ্যাটমিক দুটোই, একটা গ্রেনের মধ্যে যে একটা গ্রেনের মধ্যে যেটা ইন্ট্রা অ্যাটমিক আর অনেকগুলো গ্রেনের মধ্যে ইন্টার অ্যাটমিক, সমস্ত ধরনের ফোর্স, কোহেশন, অ্যাডহেসিভ, এই ফোর্সগুলো যদি থাকে, সেডিমেন্ট যদি সলিড অবস্থাতে থাকে, সে কোনোদিনই মুভ করতে পারে না। তো সেই জন্য এখানে ফ্লুইডটা আসে ওই সেডিমেন্টটাকে মুভ করার হেল্প করার জন্য। ফ্লুইডটা এসে ওই কোহেশনগুলোকে কমিয়ে দেয়, ওই ইন্ট্রা অ্যাটমিক ফোর্সগুলোকে কমিয়ে দেয়। সেই জন্য আমার কি বলে ইন্টারনাল ফ্রিকশনগুলোকে কমিয়ে দেয়, সেই জন্য সেডিমেন্টটা মুভ করছে। সেডিমেন্ট কিন্তু শুধুমাত্র গ্র্যাভিটির জন্যই মুভ করছে, সেই সেডিমেন্টের মুভমেন্টটাকে হেল্প করে ফ্লুইড। ওকে, আর ফ্লুইড ফ্লোতে কিন্তু ফ্লুইড ইটসেলফ মুভ করছে, ফ্লুইডের মধ্যে সেডিমেন্টগুলো ডিজলভ অবস্থাতে আছে, সেই জন্য আমার সেডিমেন্টটা মুভ করে যাচ্ছে। ওকে, সেখানে কিন্তু ফ্লুইড হচ্ছে আমার কিন্তু মেন প্লেয়ার। ওকে, আর সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোতে কিন্তু সেডিমেন্ট নিজেই আমার মেন প্লেয়ার। সেডিমেন্টটাকে মুভ করতে হেল্প করছে ফ্লুইড। কিভাবে হেল্প করছে? ইন্টারনাল ফ্রিকশন, কোহেশন এগুলোকে কমিয়ে দিয়ে। পুরো ডিফারেন্সটা ক্লিয়ার? ফ্লুইড ফ্লো আর সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোর ডিফারেন্সটা। হ্যাঁ, ওকে, তাহলে ফ্লুইড ফ্লো আর সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোর মধ্যে কোনটাতে সেডিমেন্ট ডিসচার্জ বেশি হবে? হুম, একদম। ওকে, তাহলে সবার কাছে ক্লিয়ার ফ্লুইড ফ্লো আর সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো। ওকে, এরপরে আসছে হচ্ছে আমার টারবিডিটি কারেন্ট। এইখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টারবিডিটি কারেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসার মতো। ওকে, আর বাকিগুলো হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞেস করার মতো। ফ্লুইড ফ্লো, সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো ডিফারেন্স কি হয় না হয় তা হয়। ইম্পর্টেন্ট হচ্ছে টারবিডিটি কারেন্ট। টারবিডিটি কারেন্ট হচ্ছে একটা দাদা হুম ওই যে মানে সেডিমেন্ট ফ্লোতে সেডিমেন্ট ডিসচার্জ বেশি কেন হলো ঠিক বুঝলাম না। কারণ সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লুইডে সেডিমেন্টটাই বেশি আছে, সেখানে আমার ফ্লুইডটা জাস্ট ওর কোহেশনগুলোকে কমাতে সাহায্য করছে। যেটা ডেব্রিস ফ্লো, ডেব্রিস ফ্লোতে দেখবি পুরো সেডিমেন্ট লাম্প হিসাবে ডিপোজিট হয়। যখন এই উত্তরাখণ্ডে যে ইয়েটা হলো, কি বলে ওই ক্লাউড বাস্ট, যেটা উত্তরাখণ্ডে যে রিসেন্ট যেটা হয়েছিল, সেখানে দেখবি পুরো সেডিমেন্টটাই মনে হচ্ছে ইয়ের মতো হয়ে নামছে, মানে সেডিমেন্টে যেন মনে হচ্ছে ডাউন দ্য স্লোপ নামছে, এরকম একটা। যদি ভিডিওটা দেখে থাকিস, যেটা ওই পঞ্চবন যে জায়গাটাতে যেটা হলো, ওখানে সেডিমেন্ট ইটসেলফটাই কিন্তু ডাউন দ্য স্লোপে নামছে। এবার ওই সেডিমেন্টটা পাইল্ড অবস্থায়, সেডিমেন্টটা নরম নরম অবস্থায় যেটা আছে, ওইটা করছে কিন্তু ফ্লুইডটা, কারণ ওর ফ্রিকশনগুলো, ইন্টারনাল ফ্রিকশনগুলো, কোহেশনগুলো কমাচ্ছে। ওখানে কিন্তু ফ্লুইডটা শুধুমাত্র ওইটুকু কাজের জন্যই ব্যবহার হয়, বাকি কিন্তু ওখানে এক্সেস ফ্লুইড আর নেই, ওখানে যা আছে পুরোটা সেডিমেন্ট। এটা একটা এক্সাম্পল হচ্ছে তোর একটা কাদার তাল। ওকে, কাদার তালটা ফার্স্টে, মানে একটা কাদা আছে, শুকনো একটা কাদা আছে, সে কিন্তু ফার্স্টে ডাউন কোনো একটা ইনক্লাইন প্লেনে একটা কাদা রাখা আছে, মাটি মাটি রাখা আছে, সে কিন্তু ফার্স্টে মুভ করছে না। সেই মুভটা যদি আমার ইয়েটা দিই, কি বলে জলটা দিই, জলটা দিলে সে কিন্তু আস্তে আস্তে ডাউন দ্য স্লোপ মুভ করছে। ওকে, সেই জিনিসটাই কিন্তু সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোতে হয়, যেখানে কাদাটাই পুরো জিনিসটা মুভ করছে, সেখানে অ্যাজ সাচ জল কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি কাদাটাই মুভ করছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝলাম। হ্যাঁ, ওকে, এইটা একটা ইংলিশ সিনেমা আছে, আমার সিনেমাটা মনে পড়ছে না, যেখানে মেয়েটার বডিটা পুরো মাডে ট্রান্সপোর্ট করে যায়। সিনেমাটা দেখেছিলাম, নামটা মনে পড়ছে না। ওই সেম জিনিসটা কিন্তু সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোতে হয়। ওই রকম ভাবে মাডে ট্রান্সপোর্ট করে গেল, মানে ওই পুরো মেয়েটার বডিটা মাড হয়ে গেল, সেই মাডটা মুভ করছে। ওকে, আমি পুরো দেখছি যে কাদাটা মুভ করছে, একটা ব্রাউন কালারে, ব্ল্যাক কালারে কাদা মুভ করছে, কিন্তু সেখানে ওটা কাদাটা নরম, কারণ জলটা আছে, ফ্রিকশনগুলোকে কমিয়ে দিচ্ছে সেই জন্য। এটা হচ্ছে সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো। ওকে, তো এরপরে আসছে আমার টারবিডিটি কারেন্ট। টারবিডিটি কারেন্ট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো, যেটা আমি আন্ডার দ্য মিন সি লেভেল বা অন দ্য কন্টিনেন্টাল সেলফ স্লোপ রাইজ, এই রিজনগুলোতে আমি পাচ্ছি, সেটা হচ্ছে টারবিডিটি কারেন্ট। তো টারবিডিটি কারেন্ট হচ্ছে স্পেশাল টাইপ অফ সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো, যেটা আমি ওশেন বেসিনে পেয়ে থাকি।
ওকে, এরপর হচ্ছে টার্বিডিটি কারেন্ট। ফার্স্টে যাকে টার্বিডিটি কারেন্ট তোমার দেখতে হয়। দেখাচ্ছে ইউটিউবের পেজটা টার্বিডিটি কারেন্ট। হ্যাঁ দেখাচ্ছে। Bottom of the ocean or lakes or in sometimes quiescent pools and rivers. Here, এই যে এইটা হচ্ছে আমার এই যে ইয়েতে দেখা যাচ্ছে মাউস পয়েন্টারটা। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখাচ্ছে। তো এই যে পয়েন্টার বলছি, এই যে ইনক্লাইন্ড প্লেনটা হচ্ছে, এইটা হচ্ছে আমার কন্টিনেন্টাল সেলফ, স্লোপ, রাইজ, সেখান থেকে অ্যাবিসাল প্লেন। সেই যে ডিভিশনটা এখানে একটা ফ্যাব্রিকেট করে ল্যাবে এটা তৈরি করা হয়েছে। এইগুলোকে বলা হয় ফ্লুম টেস্ট। ওকে, FLUME, ফ্লুম টেস্ট। are shown numerous examples of turbidity currents in ওকে, তো টার্বিডিটি কারেন্টে কিভাবে নামছে, এই যে পুরো সাদা এর একটা কাচের বাক্স, তার মধ্যে জল আছে, বাঁদিক থেকে আমার সেডিমেন্ট ঢাললো, সেই সেডিমেন্ট যেটা ঢাললো সে কিন্তু এই রকম লাম্পের আকারে যাচ্ছে। এই রকমই কিন্তু সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো হয়। পুরো দেখ, পুরো কাদাটা কিন্তু বইছে, পুরো মনে হচ্ছে কাদার লামটা কিন্তু নিচের দিকে নামছে। ওকে, laboratory apparatus. এই যে ওকে, তাহলে সেলফ স্লোপ রাইজ এরকম জায়গায় যে শেষ হলো, এখান থেকে শুরু হচ্ছে অ্যাবিসাল প্লেন। ওকে, তো স্পিডটা কিভাবে ডিক্রিজ করলো দেখ তারপর থেকে না, Here are shown এখানে কত কত স্পিডে usually at আসছে, the bottom of the ocean or lakes or in sometimes quiescent pools and rivers. Here কত স্পিডে আসছে এখান থেকে। are shown numerous examples of ওকে, স্পিড আসছে। turbidity currents আর যখন এখানে টাচ করলো কন্টিনেন্টাল অ্যাবিসাল প্লেনকে টাচ করলো, in laboratory কত কত apparatus. স্লো হয়ে গেল। This first example is a turbidity current running down a ramp. You can see clearly the turbulent head, the body, and the tail. ওকে, তাহলে বোঝা গেল যে রাইজের কাছে এসছে আমার স্পিড কিন্তু স্লো হয়, খুব স্বাভাবিক। ইনক্লাইন প্লেন থেকে যখন প্লেন ল্যান্ডে নামছে তখন স্পিড স্লো হবে। এরপরে একটা জিনিস, এই যে এইখানের যে পার্টটা, Pools and rivers. Here are shown numerous examples of turbidity current. এইখানের যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় আমার হেড পার্ট, এই পার্টটাকে বলা হয় আমার টেল পার্ট। ওকে, আর এইখানে কিরকম যে জিনিসগুলো হয় আবার দেখাচ্ছি। laboratory apparatus. এখানে জিনিসটা কি হচ্ছে, তাহলে এই যে হেড পার্ট থেকে জিনিসগুলো ইরোড হচ্ছে, যে জিনিসগুলো ইরোড হয়ে সে কিন্তু মানে এগেনস্ট দ্য গ্র্যাভিটি বা এগেনস্ট দ্য স্লোপ সে কিন্তু উপরের দিকে উঠছে। ওকে, এরকম ভাবে উপরের দিকে উঠছে। This first example is a turbidity current running down a ramp. এই যে এই যে জিনিসগুলো দেখ, এইখানে হচ্ছে পুরো মুভমেন্টটা এরকম ভাবে হচ্ছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু সার্কুলেশন থাকছে এই টেল পোর্শনটাতে। প্রথম পোর্শনটা হেড, পিছনের দিকে পোর্শনটা টেল, টেল পোর্শনে কিন্তু একটা অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেশন হচ্ছে। You can see clearly the turbulent head, ওকে, এই যে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ একটা সার্কুলেশন, the body, and পুরো জিনিসটা এই যে একটা অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেশন। the tail behind. ওকে, তাহলে এই হলো আমার টার্বিডিটি কারেন্ট। আবার শেয়ার করতে হবে। ওকে, টার্বিডিটি কারেন্ট এসে গেছে। তাহলে ওই রকম ভাবে আমার টার্বিডিটি কারেন্ট বা সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো যায়। ওকে, এরপরে হচ্ছে তাহলে একটা টার্বিডিটি কারেন্ট, এই যে যেখানে যে ছবিটা দেখালাম এটাই হেড, বডি, টেল। এই হেড হচ্ছে আমার একদম সামনের অংশটা, টেল হচ্ছে পিছনের অংশটা, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেশন গুলো। ওকে, তো হেড হচ্ছে আমার ইরোশনাল রিজিয়নটা, এখানে সবকিছু ইরোশন করে, সে একদম নিয়ে এরকম ভাবে সার্কুলেশন করে টেল পোর্শনকে সে ডিপোজিট করে। ওকে, তো এইটা হচ্ছে টার্বিডিটি কারেন্টের একটা জেনারেল মরফোলজি, জেনারেল মেকানিজম, কিভাবে কাজ করে। ওকে, এরপরে হচ্ছে এই একটা ছবি আছে, এখানে হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, স্লোপ, রিজিয়ন, এই জিনিসগুলোকে দেখানো হয়েছে। ওকে, তো এটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, তারপরে নামছে স্লোপ, তারপরে রাইজ আর অ্যাবিসাল প্লেন। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সেলফ, স্লোপ, রাইজ, অ্যাবিসাল প্লেন। ওকে, তো এই স্লোপ থেকে রাইজ মানে এই কন্টিনেন্টাল সেলফ, স্লোপ, এই রিজিয়নে টার্বিডিটি কারেন্টটা তৈরি হয় কিভাবে বলছি, কিভাবে তৈরি হয়
দিয়ে এইখানে যে সাবমেরিন যে ক্যানিয়ন যে পার্টগুলো আছে, গর্ত 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 গর্ত, এই সাবমেরিন ক্যানিয়ন পার্টগুলো দিয়ে ওই কন্টিনেন্টাল সেলফ স্লোপে তৈরি হওয়া মালগুলো টারবিডিটি কারেন্ট বা সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লোর মেকানিজম দিয়ে ট্রান্সপোর্ট হয়ে সে কিন্তু রাইজ থেকে অ্যাবিসাল প্লেন এই পুরো পার্টটাতে সে কিন্তু ডিপোজিট হয়। তাহলে কন্টিনিউয়াস সেলফ স্লোপ এটাতে হচ্ছে ওর সোর্স রিজিয়ন, যে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তাটার নাম হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন, যেখানে ডিপোজিট হচ্ছে সেটা হচ্ছে কন্টিনেন্টাল রাইজ থেকে অ্যাবিসাল প্লেন। ওকে, এখানে একটা পয়েন্ট যেটা বাদ গেছে, এবার হচ্ছে টারবিডিটি কারেন্টের মেকানিজম কি। টারবিডিটি কারেন্ট যেটা তৈরি হচ্ছে সেটা পুরোপুরি কিন্তু সারাউন্ডিং এর সঙ্গে ডেনসিটি কন্ট্রাস্টের জন্য তৈরি হচ্ছে। ওকে, একটা ইনক্লাইন্ড প্লেন আছে, একটা ইনক্লাইন্ড প্লেন আছে এরকম, একটা ইনক্লাইন্ড প্লেন আছে। সেই ইনক্লাইন্ড প্লেনটা কিন্তু আমি কন্টিনিউয়াস সেলফ স্লোপ রাইজ এটার অ্যানালগাস হিসাবেই আঁকলাম। এরকম জায়গাতে আমার অ্যাবিসাল প্লেন আছে, এইখানে সেলফ স্লোপ রাইজ অ্যাবিসাল প্লেন। ওকে, সেরকম একটা অ্যানালগাস হিসেবে টানলাম। তো জিনিসটা তৈরি হয় পুরোটা ডেনসিটি কন্ট্রাস্ট উইথ দ্য সারাউন্ডিংস। ওকে, তো যখন আমার ওই কন্টিনেন্টাল সেলফ স্লোপ এই রিজিয়নে কোনো একটা আর্থকোয়েক হচ্ছে, কোনো একটা ল্যান্ডস্লাইড হলো, কোনো একটা স্টর্ম হলো, তার জন্য কন্টিনেন্টাল সেলফ স্লোপ এই রিজিয়নের যে সেডিমেন্টটা যেটা ডিসলসড হলো, যে সেডিমেন্টটা ওখান থেকে সরে কোনো একটা জায়গাতে গেল, মধ্য কথা ওই জায়গাতে একটা ইরোশন হলো। ওকে, কন্টিনেন্টাল সেলফ স্লোপ রিজিয়নে সেটা সুনামির জন্য হতে পারে, আর্থকোয়েকের জন্য হতে পারে, ল্যান্ডস্লাইড হয়ে গেল এর জন্য হতে পারে, কারণ সাবমেরিন ল্যান্ডস্লাইড কিন্তু প্রচুর হয় আর তার জন্যই কিন্তু এত সুনামিগুলো হয়, সাবমেরিন ল্যান্ডস্লাইডের জন্য। তো ওই যে সাবমেরিন ল্যান্ডস্লাইড, এর সঙ্গে একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন বলবো, ওই যে সাবমেরিন যে ল্যান্ডস্লাইড গুলো হচ্ছে সেইগুলো কন্টিনেন্টাল সেলফ স্লোপ এই রিজিয়নে তৈরি হচ্ছে। এই রিজিয়নে তৈরি হওয়ার পর তারা সাবমেরিন ক্যানিয়ন দিয়ে গিয়ে রাইজ অ্যাবিসাল প্লেনে জমা হচ্ছে। এটা হচ্ছে পুরো টারবিডিটি কারেন্টের ট্র্যাজেক্টরি। ওকে, তাহলে ডেনসিটি কন্ট্রাস্টে কিভাবে তৈরি হচ্ছে, যেটা সেডিমেন্ট যেটা তৈরি হচ্ছে স্লাম্পিং এর ফলে, তার সঙ্গে সি ওয়াটারের যে ডেনসিটি কন্ট্রাস্ট। ওকে, তো সেই যদি ডেনসিটি কন্ট্রাস্ট না থাকতো, সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো তো যদি ডেনসিটি কন্ট্রাস্ট না থাকতো তাহলে কিন্তু কাদাটা কোনোদিন মুভ করতে পারতো না। ওকে, সেরকম ভাবেই ডেনসিটি কন্ট্রাস্ট আছে বলেই কাদাটা কিন্তু নিজে একটা আলাদা ফেজ হিসেবে মুভ করছে। এই ফেজের কনসেপ্ট ইগনিয়াসে আসবে, যে ফেজ মানে হচ্ছে দুটো ফিজিক্যালি ডিফারেন্সিয়েবল জিনিস। ওকে, আমি ওখানে জলটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি, কাদাটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি। তো দুটো ফিজিক্যালি ডিফারেন্সিয়েবল এন্টিটি, তখন আমি সেটাকে আলাদা ফেজ বলবো। তো ওকে, তাহলে আলাদা ফেজ হিসাবে যখন যাচ্ছে তার মধ্যে একটা ডেনসিটি কন্ট্রাস্ট অবভিয়াসলি থাকতে হবে, সেই জন্য আলাদা ফেজ, আলাদা একটা কাদার ফেজ হিসাবে যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে অটো সাসপেনশন। অটো সাসপেনশন জিনিসটা কি বলে, তো টারবিডিটি কারেন্ট যখন আমার উপর থেকে কন্টিনিউয়াস সেলফ স্লোপ যখন ডাউন দ্য স্লোপ নিচের দিকে নামছে, তখন যে সি বটম আছে, সি বটম অবভিয়াসলি স্মুথ হতে পারে না, সি বটমের মধ্যে প্রচুর খাঁজ খোঁজ, প্রচুর একটা রাফ সারফেস। ওকে, তো সি বটম দিয়ে যখন নামছে তখন তার মধ্যে একটা ফ্রিকশন তৈরি হচ্ছে, সি বটমের দিয়ে যখন নামছে একটা ফ্রিকশন তৈরি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গেই সে আন্ডার দ্য গ্র্যাভিটি কিন্তু নামছে। তো একই সঙ্গে তার কাছে দুখানা ফোর্স কাজ করছে, একটা হচ্ছে যেটা যে ফোর্সটা আমার সেটাকে মানে ওই টারবিডিটি কারেন্টের মুভমেন্টটাকে হিন্ড্রান্স করছে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। ওকে, এফ জি ফ্রিকশন ফোর্স, সরি এফ জি করলে হবে না, এফ এফ ফ্রিকশন ফোর্স। আর একটা যেটা কাজ করছে সেটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্স, যেটা হচ্ছে টারবিডিটি কারেন্টকে প্রমোট করছে। তাহলে একটা হিন্ড্রান্স করছে যেটা ফ্রিকশন ফোর্স, যেটা তৈরি হচ্ছে ওই কাদাগুলোর সঙ্গে সি বটমে রাফ সারফেসের ঘর্ষণের ফলে, ফ্রিকশনের ফলে তৈরি হচ্ছে। তাহলে এটা আগে হিন্ড্রান্স করছে, প্রমোট করছে না, বাধা দিচ্ছে, সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। আর গ্র্যাভিটি ফোর্স ডাউন দ্য ফ্লো মুভমেন্টের জন্য টারবিডিটি কারেন্টকে প্রমোট করছে। তাহলে দুখানা ফোর্স কাজ করছে। এরপরে ডাউন দ্য স্লোপ মুভ করছে, আর তার সঙ্গে সঙ্গে ফ্রিকশনের জন্য কিছুটা পরিমাণ এনার্জি লস হচ্ছে। তাহলে এই এফ এফ ফ্রিকশন ফোর্স যখন আমার গ্র্যাভিটি ফোর্সের সঙ্গে সমান, অর গ্র্যাভিটি ফোর্স যখন আমার গ্র্যাভিটি ফোর্স যখন আমার ফ্রিকশন ফোর্সের সঙ্গে বেশি, সেই সময়ে টারবিডিটি কারেন্ট আমার প্রমোট হচ্ছে,
টার্বিডিটি কারেন্টের যে টার্বিডিটি কথাটা কোত্থেকে এসেছে? টার্বুলেন্স থেকে। কারণ হচ্ছে একই সঙ্গে সে ডাউন দ্য স্লোপ নামছে, গ্র্যাভিটির জন্য নামছে, তার সঙ্গে সঙ্গে ফ্রিকশন তৈরি হচ্ছে, তার জন্য একটা আবার তার সঙ্গে একটা ডেন্সিটি কন্ট্রাস্ট হয়েছে, তার সঙ্গে এই তিনটে কারণের জন্য টার্বুলেন্স তৈরি হচ্ছে। এই টার্বুলেন্সটা ততক্ষণই সাস্টেন করবে যতক্ষণ হচ্ছে এফ এফ সমান এফ জি, বা 2 নম্বর হচ্ছে এফ জি গ্রেটার দ্যান এফ এফ, মানে যেখানে গ্র্যাভিটি ফোর্সটা ফ্রিকশন ফোর্সের থেকে বেশি আছে, ততক্ষণই কিন্তু আমার টার্বিডিটি কারেন্ট মুভ করবে। আর সেখানেই হচ্ছে অটো সাসপেনশন, যতক্ষণ এই 1 আর 2 কন্ডিশনটা প্রিভেল করছে ততক্ষণ কিন্তু ওই মাঠটা সাসপেনশন অবস্থাতে থাকবে। যে সেডিমেন্ট যেগুলো উপর থেকে এলো, সেলফ স্লোপ থেকে এলো, তারা কিন্তু সাসপেন্ডেড অবস্থায় থাকবে। তো সেই জন্য হচ্ছে টার্বিডিটি কারেন্ট নিজেই কিন্তু নিজেকে সাসপেন্ডেড অবস্থায় রাখতে হেল্প করে, সেই জন্য বলা হয় অটো সাসপেনশন। ওকে, অটো সাসপেনশন সবার কাছে ক্লিয়ার হলো? হুম, শুনতে পাচ্ছি না কিছু? দাদা হালকা হালকা ক্লিয়ার হচ্ছে। হালকা হালকা ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, কোন জায়গাটা হয়নি সেটা কি পয়েন্ট আউট করতে পারবি? কোন জায়গাটা ক্লিয়ার হলো না? বলতে ডেনসিটি কন্ট্রাস্টটা একবার একটু বলুন। ডেনসিটি আর কন্ট্রাস্ট, অটো সাসপেনশন কেন বলছি? ওকে, ডেনসিটি কন্ট্রাস্টটা আছে বলেই আমি কিন্তু কাদাটাকে দেখতে পাচ্ছি। তাদের মধ্যে যদি ডেনসিটি কন্ট্রাস্ট না থাকতো, ওই যে ভিডিওতে যেটা দেখলাম যে কাদাটা নামছে কালো রঙের, সেটা কিন্তু আমি দেখতে পেতাম না। আর ডেনসিটি কন্ট্রাস্টটা আছে বলেই কিন্তু একটা টার্বুলেন্স তৈরি হওয়ার প্রবণতা বাড়ে। কারণ যদি দুটি সেম জল, একটা এক গ্লাসে জল আছে, এক গ্লাসে জল আছে, সেই গ্লাসের মধ্যে একটা যদি জল ঢালি, তার মধ্যে কি কোনো টার্বুলেন্স সম্ভব হয়? সম্ভব হয় না। কিন্তু আমি যদি একটা গ্লিসারিনের জলের মধ্যে একটা নর্মাল ওয়াটার ঢালি, সেখানে কিন্তু দেখা যায় যে গ্লিসারিনটা কিন্তু একটা টার্বুলেন্ট অবস্থায় থাকে, বা উল্টোটা, জলের মধ্যে গ্লিসারিন ঢাললি, সেখানে কিন্তু গ্লিসারিনটাকে টার্বুলেন্ট অবস্থায় থাকবে। এটা কি সবাই দেখেছিস? তুই দেখিস নি জিনিসটা? আচ্ছা, আর কি এক্সাম্পল দেওয়া যায়? হ্যাঁ, চিনির একটা শরবত তৈরি করছিস। জল আর তেল। কি কি? জল আর তেল। জল আর জেল? কি জেল? জেল সল, ওসব কেমিস্ট্রি ব্যাপার আছে, কি জেল? জেল না, তেল তেল, সর্ষের তেল। আর তেলটা হবে না, কারণ তেল তো ভাসে, তেল তো মেশেই না, ও তো কোনো টার্বুলেন্স তৈরি করবে না, ও তো আলাদাভাবে ইমিসিবল অবস্থা থেকে যাবে। এখানে মিশতে হবে, কিন্তু ডেন্সিটি ডিফারেন্স আছে। এটা আরেকটা হবে, আজকে বাড়িতে গিয়ে করতে পারিস, যে কোনো একটা কাঁচের গ্লাসের মধ্যে চিনির একটা স্যাচুরেটেড সলিউশন বানালি। ওকে, মানে হালকা 1 কাপ জল নিয়ে সেখানে যতটা জল চিনি দেওয়া যায়, মানে যতটা পর্যন্ত চিনি সে গুলতে পারছে, মানে একটা স্যাচুরেটেড চিনির শরবত তৈরি করলি। ওকে, তৈরি হলো, তার উপরে তুই হালকা ওই ড্রপারে করে বা কিছু করে চামচে করে একটা জল দিলি। ওকে, সেই জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবি তুই কিন্তু দুটো ফেজকে আলাদা করতে পারবি। তখন যে ডেন্স যে জিনিসটা, ডেন্স চিনির শরবতটা আর নর্মাল যেটা ক্লিয়ার যে ওয়াটারটা, তাদের মধ্যে কিন্তু দুটো কিন্তু আলাদা করতে পারবি। দুটো কিন্তু সেম জল, দুটোই কিন্তু H2O, সেম কম্পোজিশন, কিন্তু দুটোর মধ্যে কিন্তু আলাদা করতে পারবি, কারণ তাদের মধ্যে ডেন্সিটি কন্ট্রাস্ট আছে। আর তখন তুই যে হালকা নাড়িয়ে দিস, তাহলে কিন্তু তুই ওই যেটা ডেন্স চিনির যে দ্রবণটা, সেটা কিন্তু টার্বুলেন্ট অবস্থায় থাকবে। এটা আছে করে দেখতে পারিস। ওকে, এটা কিন্তু একটা রিয়েল লাইফ এক্সাম্পল। তো এইটা হলো ডেন্সিটি কন্ট্রাস্ট কেন দরকার টার্বুলেন্সের জন্য। আর অটো সাসপেনশন, অটো সাসপেনশন হচ্ছে, তাহলে প্রথমে তো এটা বোঝা গেল যে দুখানা ফোর্স কাজ করছে, একটা ফ্রিকশন ফোর্স যে আমার হিন্ড্রান্স তৈরি করছে, গ্র্যাভিটি ফোর্স যে আমাকে প্রমোট করছে। তাহলে দুটো ফোর্স একই সঙ্গে কাজ করছে, তা সত্ত্বেও কিন্তু টার্বুলেন্স ফ্লোটা সামনের দিকে এগুচ্ছে, আবার কিছুটা এগোতে এগোতে সে কিছু জায়গাতে ডিপোজিট করছে। তার মানে গ্র্যাভিটি ফোর্সটা যতক্ষণ এগোচ্ছে আমার টার্বিডিটি কারেন্টটা, ততক্ষণ গ্র্যাভিটি ফোর্সটা ডমিনেন্ট ফ্রিকশন ফোর্সের থেকে। যখন টার্বিডিটি কারেন্টটা ডিপোজিট করে যাচ্ছে, তার মানে সেখানে গ্র্যাভিটি ফোর্সটা কমে গেল, ফ্রিকশন ফোর্সটা বেশি হলো, তাই সে আর সামনের দিকে ফার্দার এগোতে পারছে না, ওখানে ডিপোজিট করে গেল। এই লাইনটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তারপরে তাহলে দুখানা ফোর্স কাজ করলো,
তো দুখানা ফোর্স যখন কাজ করছে সে একই সঙ্গে নিচের দিকে নামছে, একটা রাফ সারফেসের উপরে নিচের দিকে নামছে, তার জন্য একটা টার্বুলেন্স তৈরি হচ্ছে, আবার গ্র্যাভিটি সামনের দিকে মুভ করছে, আবার ফ্রিকশন ফোর্স পিছন দিকে মুভ করাচ্ছে। তো দুটো যে কি বলে ওটাকে, কি ফোর্স বলে, দুটো একই সঙ্গে ফোর্স যেটা কাজ করে, ভুলে গেলাম। যাই হোক, তো দুটো ফোর্স একই সঙ্গে কাজ করছে, তার সঙ্গে সঙ্গে পুরো কাদার যে লামটা সেটা একটা রাফ সারফেসের উপর দিয়ে নামছে, তার জন্য একটা টার্বুলেন্স তৈরি হচ্ছে। সেই যে টার্বুলেন্স যেটা তৈরি হচ্ছে, সেই টার্বুলেন্সটা, টার্বিডিটি কারেন্টটা যখন আন্ডার দ্য ডাউন দ্য স্লোপ নামছে, গ্র্যাভিটি ফোর্স সেই সাসপেনশনটাকে প্রমোট করছে। তার জন্য কিন্তু বাইরে থেকে কোনো রকম কোনো ফোর্স সেই টার্বিডিটি কারেন্ট বা কাদাটা কিন্তু লাগছে না, সে নিজের ওয়েটে গ্র্যাভিটি ফোর্স দিয়ে মুভ করছে, গ্র্যাভিটি বেশি থাকছে, সেই জন্য সে সাসপেন্ডেড অবস্থাতে থাকছে, টার্বুলেন্ট অবস্থাতে থাকছে। তো নিজেই নিজেকে সে সাসপেন্ডেড অবস্থাতে রাখতে পারছে। টার্বিডিটি কারেন্ট যতক্ষণ সাসপেন্ডেড অবস্থায় থাকতে পারবে ততক্ষণই সে ফ্লো করতে পারবে। সাসপেন্ডেড অবস্থায় নেই মানেই সে নিচেতে পড়ে গেল, ডিপোজিট করে গেল। তার মানে সাসপেন্ডেড অবস্থাটা হচ্ছে তার লাইভলি কন্ডিশন। যতক্ষণ সাসপেন্ডেড অবস্থায় আছে ততক্ষণ টার্বিডিটি কারেন্ট বেঁচে আছে, তার মানে সে নিজেই নিজেকে বাঁচাচ্ছে, সেই জন্য হচ্ছে অটো সাসপেনশন। এবার ক্লিয়ার? হ্যাঁ। বাকি বাকি সবার ওকে। এই কনসেপ্টগুলো কিন্তু খুব সিম্পল কনসেপ্ট, সেডিমেন্টোলজি কোনো কনসেপ্ট কিন্তু টাফ কনসেপ্ট নয়, কিন্তু মেন ফিজিক্সটা বুঝলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ফিজিক্সটা যেন খুব ভালোভাবে তৈরি থাকে সেডিমেন্টোলজিতে। ওকে, তাহলে অটো সাসপেনশন হলো। কোনো জায়গাতে এতটুকু বুঝতে অসুবিধা হলেও বলবি, কারণ তোদের কিন্তু এটা গ্রোয়িং স্টেজ, এখানে কোনো ফান্ডাতে গন্ডগোল থাকলে পরে সমস্যা হবে। তাহলে এই স্লাইডটা তো বলেই দিলাম, এটা কিছু বলার নেই। ওকে, এরপরে হচ্ছে টার্বিডিটি সিকোয়েন্সের একটা আইডিয়াল যে নাম, সেটা হচ্ছে বৌমা সিকোয়েন্স। বৌমা একটা বিজ্ঞানীর নাম, সায়েন্টিস্টের নাম। তিনি একটা, আচ্ছা এখানে আর একটা কথা বলে দিই, যে প্যালিও টার্বিডাইটস এটা কিন্তু প্যালিও আর্থকোয়েককে ডিটারমাইন করে, এটা বলতে ভুলে গেলাম। প্যালিও টার্বিডাইটস আমার প্যালিও আর্থকোয়েক, ইকিউ লিখলাম আর্থকোয়েক। তো প্যালিও টার্বিডাইটস কিন্তু প্যালিও আর্থকোয়েককে আমার সিগনিফাই করে, বা প্যালিও আর্থকোয়েক হয়েছে কোনো একটা সাবমেরিন রিজিয়নে, সেটা বুঝতে আমার সুবিধা করে। কি করে বুঝতে সুবিধা করে? আমি বললাম যে টার্বিডাইটের মেন সোর্সটাই হচ্ছে কন্টিনিউয়াস সেলফ স্লোপ থেকে আর্থকোয়েক হতে হবে, সুনামি হতে হবে, ল্যান্ডস্লাইড হতে হবে, এইসব করার জন্য সবগুলোই কিন্তু আর্থকোয়েকের রেজাল্ট। ল্যান্ডস্লাইডও আর্থকোয়েকের রেজাল্ট, ল্যান্ডস্লাইড থেকে আর্থকোয়েক হলে ল্যান্ডস্লাইড হয়, আবার সুনামিও আর্থকোয়েক হলে সুনামি হয়। এই জিনিসপত্রগুলো তাহলে সবগুলোই কিন্তু আর্থকোয়েককে ইন্ডিকেট করছে, টার্বিডাইটের মেন সোর্সটাই কিন্তু আর্থকোয়েককে ইন্ডিকেট করে। তো সেই জন্য এবারে যদি আমার বেশি পরিমাণে বেশি ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়, ল্যান্ডস্লাইডের পরিমাণটা বেশি হবে, সেডিমেন্ট সাপ্লাইয়ের পরিমাণটা বেশি হবে, টার্বিডাইটের পরিমাণটা বেশি হবে। ওকে, আর যদি কম হয় টার্বিডাইটের পরিমাণটা কম হবে। তো এটা একটা প্রেজেন্ট ডেতে খুব মানে প্রমিসিং এমার্জিং একটা রিসার্চ ফিল্ড, যেটা নেদারল্যান্ডে ব্যাপক পরিমাণে কাজ হয়, কারণ নেদারল্যান্ডে ব্যাপক পরিমাণে টার্বিডাইটস আছে, আর যে টার্বিডাইটসগুলো প্যালিও আর্থকোয়েককে ডিমার্কেট করে। ওকে, এটা একটা ভালো জিনিস, ভুলে গেছিলাম, মনে রাখিস এটা। প্যালিও কেন বলছি? প্যালিও মানে পুরনো, যে আর্থকোয়েকটা হয়ে যাচ্ছে সে আর্থকোয়েকটা তো আবার টার্বিডাইট জমা হতে হবে, টার্বিডাইটটা একটা সিকোয়েন্সে আসতে হবে, তারপরে তো আমি বুঝতে পারবো। প্যালিও মানে এরকম নয় যে সেটা সবসময় প্রিক্যাম্বিয়ান হতে হবে, প্যালিও মানে পুরনো। ওকে, ক্লিয়ার? পরেরটায় যাবো? হ্যাঁ। ওকে, এরপরে হচ্ছে জল খাই। এরপরে হচ্ছে বৌমা সিকোয়েন্স। বৌমা সিকোয়েন্স হচ্ছে একটা আইডিয়াল টার্বিডাইট সিকোয়েন্স। ওকে, তো বৌমা টার্বিডাইট সিকোয়েন্স একটা আইডিয়াল টার্বিডাইট সিকোয়েন্স বলে দিলাম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এ থেকে ই, এই যে এ থেকে ই আমার যে সিকোয়েন্সটা, এ বি সি ডি ই। ওকে,
তো এ তে পাওয়া যায় আমার গ্রেডেড বেডিং, বি তে পাওয়া যায় প্যারালাল ল্যামিনেশন, সি তে হচ্ছে ক্রস এবং কনভলিউটেড, আর ডি তে আবার প্যারালাল, ই তে হচ্ছে হেমিপ্লাজিক মাড। আবার এখান থেকে এ শুরু হচ্ছে এর উপরের সিকোয়েন্সটার জন্য। তো বৌমা সিকোয়েন্স কিন্তু একটা হচ্ছে ফাইনিং আপওয়ার্ড সিকোয়েন্স। ওকে, ফাইনিং আপওয়ার্ড, FINING, মানে যত উপরের দিকে ওঠা যাচ্ছে তত আমি ফাইন গ্রেন পাচ্ছি। এটা আমি যখন সিকোয়েন্স স্ট্র্যাটিগ্রাফি হালকা পড়াবো তখন বলে দেবো যে কীভাবে ফাইনিং আপওয়ার্ড হয়। তো এখন শুধু জেনে রাখছে ফাইনিং আপওয়ার্ড মানে হচ্ছে যত আমি সিকোয়েন্সের উপরের দিকে যাচ্ছি তত আমি ফাইন গ্রেন পাচ্ছি, মানে ক্লে, সিল্ট, এইসব মালপত্রগুলো পাচ্ছি। তো বৌমা সিকোয়েন্স হচ্ছে একটা ফাইনিং আপওয়ার্ড সিকোয়েন্স, যার নিচে হচ্ছে এ গ্রেডেড বেডিং, তার উপরে প্যারালাল ল্যামিনেশন, তার উপরে ক্রস কনভলিউটেড ল্যামিনেশন, তার উপরে আবার প্যারালাল ল্যামিনেশন, তার উপরে হেমিপ্লাজিক মাড। তো এই সিকোয়েন্সটা এবং সিকোয়েন্সের সঙ্গে নাম সবগুলো যেন খেয়াল থাকে। ওকে, এরপর একটা জিনিস হচ্ছে যে প্রক্সিমাল আর ডিস্টাল, মানে বৌমা সিকোয়েন্সের এ থেকে ই, এই সিকোয়েন্সটা কিন্তু সব জায়গাতে ডিপোজিট হয় না। আমি কিছু জায়গাতে ABC পেলাম, কিছু জায়গাতে DE পেলাম, কারণ বাকি জায়গাটা ইরোড হয়ে বেরিয়ে গেছে। এই পুরো এ থেকে ই আইডিয়াল খুব রেয়ার পাওয়া যায়, যেখানে পাওয়া গেছিল বৌমা টার্বিনেট, সেটাই নামকরণ দেওয়া হয়েছে, যেখানে পুরো এ থেকে ই পুরো সিকোয়েন্সটা পাওয়া গেছিল। কিন্তু এমনি আরো বাকি জায়গায় পাওয়া যায়, হয় এ থেকে বি পাওয়া গেল, বা শুধু এ পাওয়া গেল, শুধু ই পাওয়া গেল, এরকম বাকি জায়গাটা ইরোড হয়েছে। ওকে, তো এখানে দুখানা টার্মিনোলজি, একটা হচ্ছে প্রক্সিমাল, একটা হচ্ছে ডিস্টাল। প্রক্সিমাল হচ্ছে নিয়ার দ্য সোর্স, ডিস্টাল মানে হচ্ছে ফার ফ্রম দ্য সোর্স। তো প্রক্সিমাল এখানটাই হচ্ছে সোর্স, সোর্সের কাছের জায়গাটাকে বলা হয় প্রক্সিমাল, ফার ফ্রম সোর্সের থেকে দূরের জায়গাটাকে বলা হয় ডিস্টাল। তো প্রক্সিমালে কি হয়, তার থেকে বড় কথা হচ্ছে এই এ থেকে ই, এই আমি কি সিকোয়েন্স পাচ্ছি, সেই সিকোয়েন্সের উপর দেখে আমি বলতে পারবো যে সোর্সটা আমার ওই টার্বিনারি ডিপোজিটটার থেকে কত দূরে আছে। সোর্স মানে কন্টিনিউয়াস সেলফ স্লোপ, এই রিজিয়নটা কতটা দূরে আছে। তো যে সেকশনটা, সেকশনটা আমরা সবসময় প্রক্সিমালে পাই। এই যে ছবিটা, এই ছবিটা দেখ, এখানে যে সবুজ রঙের যে কার্ভটা আছে, এই এ থেকে ই উপরের দিকে উঠছে দেখ, এটা কিন্তু গ্রেন সাইজের কার্ভটা দেখাচ্ছে, মানে ফাইনিং আপওয়ার্ড দেখাচ্ছে। এখানে হচ্ছে ম্যাক্সিমাম এখানে গ্রেন সাইজ, এই উপরের দিকে একদম এখানে চলে আসছে। তো সবুজ রঙের কার্ভটা ফাইনিং আপওয়ার্ড জিনিসটাকে বোঝাচ্ছে। তো এই যে জিনিসটা আছে, এ কিন্তু সবসময় প্রক্সিমাল পার্টে ডিপোজিট হয়। ওকে, গ্রেডেড বেডিং, তারপরে আমার প্যারালাল ল্যামিনেশন হয়, তারপরে CDE। তার মানে এ হচ্ছে আমার প্রক্সিমাল পার্টের পার্ট, এ হচ্ছে প্রক্সিমাল পার্টের পার্ট, ই হচ্ছে আমার ডিস্টাল পার্টের পার্ট। ওকে, এই যে এখানে ডিপোজিটটা দেখ, এই যে এখানে 1 2 3 4 যে ডিপোজিটটা হয়েছে, এই যে বড় বড় গ্রেনগুলো যেগুলো হয়েছে, সেগুলো যে প্রক্সিমাল পার্টের পার্ট, মানে গ্রেডেড বেডিং। তারপরে হালকা একটা কনভলিউশন ল্যামিনেশন তৈরি হয়েছে, এইটা আমার 2 নম্বর, মানে বি পার্টের তৈরি। এরকম CD, আবার এখানে দেখ ডট ডট ডটের যে পার্টগুলো আছে, হেমিপ্লাজিক মাড। তো সেই রকম ভাবে এ পার্টটা হচ্ছে প্রক্সিমাল নিয়ার দ্য সোর্স, ই হচ্ছে ডিস্টাল ফার ফ্রম দ্য সোর্স। এই জিনিসটা ক্লিয়ার যে এ পার্টটা হচ্ছে প্রক্সিমালে তৈরি হচ্ছে, যত দূরে রয়েছে তত ই পার্টটা তৈরি হচ্ছে। এই জায়গাটা ক্লিয়ার? হুম, হ্যাঁ clear। ওকে হ্যাঁ স্যার clear। ওকে। তো এবারে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে পুরো জিনিসটাই তো ল্যাটারালি হচ্ছে, তাহলে এই ভার্টিক্যাল কলামটা কি করে পাচ্ছি? ওকে, এখানেই আসে আমার ওয়ালথার্স যে লটা, পরে পড়াবো। ওয়ালথার্স ল এর জিনিসটা হচ্ছে, যে জিনিসটাকে আমি ল্যাটারালি পাচ্ছি, কারণ এখানে এই ছবিটাতে আমি কিন্তু ল্যাটারালি বললাম, এখানে বোল্ডার পাচ্ছি, হ্যানা পাচ্ছি, তেনা পাচ্ছি, জিনিসটা ল্যাটারালি বললাম। তো যে জিনিসটা আমি ল্যাটারালি পাই, সেই জিনিসটা কিন্তু ভার্টিক্যালিও স্ট্যাকড হয়। ওকে, এটাই হয়েছে ওয়ালথার্স ল এর জিনিসটা। তো যাই হোক, তো ভার্টিক্যালি স্ট্যাকড হলো, এটা পরে আবার ওয়ালথার্স বোঝাবো। তো তাহলে এ হচ্ছে আমার প্রক্সিমাল, ই হচ্ছে আমার ডিস্টাল। ওকে, তো এই রেসপেক্ট দেখে আমি এই 1 2 3টে আছে, সেখান থেকে আমি বলতে পারি যে কোনটা প্রক্সিমাল কোনটা ডিস্টাল। ওকে, তো তাহলে 1 নম্বর যে ছবিটাতে আমি ফার্স্টে বি পাচ্ছি, এখানে কিন্তু এ নেই, এখানে কিন্তু এ মিসিং। ওকে, 2 নম্বরে আমি ABCD সবকটাই পাচ্ছি, এবং মোর ইম্পর্টেন্টলি এ পাচ্ছি আমি। 3 নম্বরে সি পাচ্ছি, যেখানে বি আর এ কিন্তু আমার মিসিং।
তাহলে এখানে প্রক্সিমাল থেকে ডিস্টাল জিনিসটা কি হবে? কারণ অ্যান্সার লেখাই আছে, তুই একজন বল যে কারণটা কি, যে 2 কেন প্রক্সিমালে, 3 কেন ডিস্টালে? আমরা যখন এ থেকে ই অব্দি লেয়ার গুলো যাচ্ছি, এর এ থেকে ই যখন লেয়ার গুলো যাচ্ছি তখন এর লেয়ার গুলো প্রক্সিমাল, আর ই এর লেয়ার গুলো ই এর দিকে যেগুলো যাচ্ছে সেগুলো ডিস্টাল। আর এখানে 3 নম্বরে সি থেকে স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে ই এর দিকে আছে, মানে নিচের লেয়ার গুলো মানে ওখানে পৌঁছাতে পৌঁছাতে নিচের লেয়ার গুলো ছিলই না, সিটা পৌঁছেছে, মানে ডিস্টালটা হয়েছে, দূরে গিয়ে হয়েছে জিনিসটা। ঠিক। তো তাহলে 2 হচ্ছে আমার প্রক্সিমাল, 1 হচ্ছে তারপরে, আর সি হচ্ছে সব থেকে ডিস্টাল। এটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর সি ক্লিয়ার? ওকে, গুড। তাহলে এই হলো বৌমা সিকোয়েন্সের জিনিস। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্ডিং আপওয়ার্ড, একটা কি বলে সেডিমেন্ট গ্র্যাভিটি ফ্লো, একটা ডিপ সি ডিপোজিট, এ থেকে ই তাদের নামগুলো, প্রক্সিমাল ডিস্টাল, এই হচ্ছে টার্বিটার সিকোয়েন্সের কয়েকটা জিনিস। ওকে, আর কটা আছে? ওকে, জুল স্টর্মটা পড়িয়ে শেষ করি, শেষ করে কিছু অঙ্ক করবো। ওকে, এটা হচ্ছে জুল স্টর্ম ডায়াগ্রাম। এমা উপরটা আসছে না কেন? তো এটা হচ্ছে জুল স্টর্ম ডায়াগ্রাম। তো জুল স্টর্ম ডায়াগ্রাম কি বলে? তো এই জুল স্টর্ম ডায়াগ্রামটা কি থেকে এসেছে, যে সেডিমেন্টোলজি সাবজেক্টটা এতটা আমাদের লাইফের সঙ্গে কেন জড়িত? কারণ আমরা ডে বাই ডে যে ফিজিক্সগুলোকে আমরা চোখে দেখতে পাই, ডে বাই ডে যে হাইড্রোলজিগুলোকে চোখে দেখতে পাই, সেটাই কিন্তু সেডিমেন্টোলজি। ওকে, সেই জিনিসটা কিন্তু আমি হার্ড রকে পাই না। হার্ড রকে পুরোটাই কিন্তু আই অ্যাম দ্য শার্লক হোমস। আমাকে শার্লক হোমস হিসাবে আমাকে যেতে হবে, ক্রিস্টালাইজেশন হিস্ট্রি কিভাবে হয়েছে, কেন তার কম্পোজিশন চেঞ্জ হয়েছে, এসব কিন্তু চোখের সামনে কিচ্ছু পাচ্ছি না হার্ড রকের ক্ষেত্রে। কিন্তু সেডিমেন্টোলজি প্রতিটা ইচ অ্যান্ড এভরি কাউন্টার পার্টের কিন্তু আমার ন্যাচারাল রিয়েল টাইমের এক্সাম্পল আছে। ওকে, আমি কিন্তু চোখের সামনে দেখতে পাবো যে জিনিসটা আমার তৈরি হচ্ছে। তো সেটাই হচ্ছে জুল স্টর্ম ডায়াগ্রাম। তো জুল স্টর্ম ডায়াগ্রামের ন্যাচারাল এক্সাম্পলটা কি? একটা ক্লে রাখা আছে, ওকে, কোনো একটা জায়গাতে ক্লে পড়ে আছে, তো সেই ক্লেটাকে ধুতে, আর পাশে একটা বালি রাখা আছে, তো সেই ক্লেটাকে ধুতে আর বালিটাকে ধুতে কোনটাতে আমার বেশি স্পিডে জল ঢালতে হবে, ক্লে আর বালির মধ্যে? বালিটা কোথায় স্যার? বালি, বালি, বালিটাতে না, ক্লেটাতে। তোরা যে ক্লেটা ভাব, হ্যাঁ বল বল। বালিটা কোনটা? বালি মানে এমনি স্যান্ড, মানে আমরা যেরকম স্যান্ড আমরা বাড়ি তৈরির জন্য যেটা পাই, ওটাই স্যান্ড। ওকে, তো অ্যান্সারটা কিন্তু ক্লে হবে। কারণ হচ্ছে তোরা যে কাদাটাকে ইমাজিন করলি, সেটা এক প্রকার বালি আছে, বালির উপরে হালকা একটা ক্লের মিশ্রণ পড়ে গেছে, এটা কালো হয়ে গেছে, মানে কালো জাতীয় একটা বালি একটা তৈরি হয়েছে, সেটাকে তোরা ভাবলি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ক্লে, মানে যেটা কোনো যদি পুকুরে যদি নেমে থাকিস, পুকুরে যেটাকে পাঁক মাটি বলা হয়, এই কথাটা শুনেছিস? পাঁক, হ্যাঁ হ্যাঁ, পুকুরের যে পাঁক মাটি হয় ওইটা কিন্তু অ্যাকচুয়াল ক্লে। ওইটা একটা লাম্প করা আছে, ওটা পাশে আর একটা বালি রাখা আছে, সেখানে কিন্তু দেখবি যে বালিটাকে সরাতে থেকে ক্লেটাকে ওখান থেকে ধুয়ে ফেলতে কিন্তু বেশি পরিমাণে ভেলোসিটি লাগবে। ওকে, সেটাই হচ্ছে জুল স্টর্ম ডায়াগ্রাম। ওকে, তো এইটা বলার আগে একটা জিনিস বলতে ভুলে গেলাম। এই যে স্যান্ড, স্যান্ড স্যান্ড কিন্তু একটা গ্রেন সাইজ। ওকে, স্যান্ড কিন্তু কোনো সেডিমেন্টের নাম নয়, খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখ, এটা বহু জনের মিসকনসেপশন আছে। স্যান্ড কিন্তু কোনো সেডিমেন্টের নাম নয়। ওকে, যে সেডিমেন্টার সাইজ 2 থেকে 1/16 মিলিমিটারের মধ্যে থাকছে তাকে আমি স্যান্ড বলবো।
যদি আমার কোনো ডায়মন্ডের টুকরো 2 থেকে 1/16 মিলিমিটারের মধ্যে থাকে, তাকেও কিন্তু সেডিমেন্টোলজির ভাষায় আমি স্যান্ড বলবো। ওকে, এই এক্সাম্পলটা আমি আগের বারে ব্যাচও দিয়েছি, এবারে ব্যাচও দিলাম, যে স্যান্ড কিন্তু কোনো সেডিমেন্টের নাম না, স্যান্ড একটা গ্রেন সাইজ। যাই পাওয়া যাক কোনো একটা কি বলে প্লাস্টিকের টুকরো 2 থেকে 1/16 ডায়ামিটারের মধ্যে যদি থাকে, সে কিন্তু স্যান্ড। ওকে, এই জিনিসগুলো খুব মাথায় যেন ক্লিয়ার থাকে। ওকে, তো এরপরে হচ্ছে জুলস্টর্ম ডায়াগ্রাম। জুলস্টর্ম ডায়াগ্রামে রিয়েল এক্সাম্পলটা বললাম যে কাদাকে সরাতে বেশি পরিমাণে ভেলোসিটি লাগবে। তো সেম জিনিসটা এখানে হয়েছে। এটা হচ্ছে আমার গ্রেন সাইজ স্কেল, এখানে আমার গ্রাভেল বোল্ডার আছে, বাঁদিকে আমার ক্লে সিল্ট আছে। ওকে, আর ওয়াই অ্যাক্সিস আমার ভেলোসিটি আছে। ওকে, তো জিওলজি বা যে কোনো জায়গাতে গ্রাফ পড়ার নিয়ম হচ্ছে ফার্স্টে এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে রিড করো, কি লেখা আছে, কি প্যারামিটার আছে, এবং তারপরে এক্স আর ওয়াই অ্যাক্সিসে কি ইউনিট দেওয়া আছে। ওকে, এই দুটো ফার্স্টে রিড করতে হয়, তারপরে আমি গ্রাফের মাঝখানে ঢুকলাম। তাহলে ফার্স্টে আমি ওয়াই অ্যাক্সিস এক্স করলাম, গ্রেন সাইজ মিলিমিটারে আছে, বাঁ দিক থেকে ডান দিকে গ্রেন সাইজ বাড়ছে। সেরকম ভাবে ভেলোসিটি সেন্টিমিটার পার সেকেন্ডে আছে, উপর নিচ থেকে উপরে বাড়ছে। ওকে, তাহলে এখানে যে কার্ভটা দেয়া আছে, এই কার্ভটার উপরে হচ্ছে ইরোশন, নিচেই হচ্ছে আমার ডিপোজিশন, এখানে আমার ডিপোজিশন। ওকে, তো এই কার্ভটা কি বলছে যে কোথায় গেল, স্যান্ড ক্লে সিল্ট, তাদের জন্য আমার সরাতে ভেলোসিটি লাগছে এরকম একটা জায়গাতে। ওকে, সেম ভাবে গ্রাভেল বা বোল্ডারকে সরাতে আমার ভেলোসিটি লাগছে এরকম জায়গাতে। ওকে, তার মানে দুটোর ভেলোসিটি কিন্তু মোরলেস সেম লাগছে, কিন্তু গ্রেন সাইজের ক্ষেত্রে কিন্তু ক্লে স্যান্ড অনেক ছোট, গ্রাভেল বা বোল্ডার কিন্তু তার থেকে বহু গুণে বড়। তাহলে তার বহু গুণে বড় মানে তার ওয়েটও বেশি। তা সত্ত্বেও কিন্তু দুজনের ভেলোসিটি, মানে ইরোশনাল ভেলোসিটি, ট্রান্সপোর্টেশনাল ভেলোসিটি দুজনের কিন্তু সেম। তার কারণ হচ্ছে ক্লে বা সিল্টের অ্যাডহেসিভ কোহেসিভ প্রপার্টি আছে। ওকে, ক্লের একটা কোহেসিভ প্রপার্টি আছে, মানে দুটো গ্রেন একে অপরের সঙ্গে চিপকে ধরে থাকে, সেটা হচ্ছে কোহেসিভ প্রপার্টি। এই কোহেসিভ প্রপার্টির জন্যই ক্লেকে সরাতে কিন্তু এত বেশি লাগে, কি বলে, এত বেশি ভেলোসিটি লাগে, যেটা মোর অর লেস সেম অ্যাজ অফ গ্রাভেল অ্যান্ড বোল্ডার। ওকে, জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এখানেও কিন্তু জুলস্টর্ম ডায়াগ্রামে উপরে লেখা আছে এটা সিলিসিক্লাস্টিক সেডিমেন্ট। ওকে, এখানে কার্বোনেটের সঙ্গে কোনো গল্প নেই, কারণ কার্বোনেটের সেডিমেন্ট গ্রেন সাইজের সঙ্গে তার হাইড্রোলিক্সের কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে এবার এখানে একটা আছে যে কনসলিডেটেড ক্লে আর সিল্টে আমার বেশি ভেলোসিটি লাগছে, কারণ অবভিয়াসলি কনসলিডেটেড মানে সেটা জমে শক্ত হয়ে গেছে, তো সেটাকে সরাতে বেশি ভেলোসিটি লাগবে। তো এখানে মধ্যে কথা হচ্ছে ক্লে আর গ্রাভেলের মধ্যে সেম ভেলোসিটি লাগে, গ্রেন সাইজ আলাদা হওয়া সত্ত্বেও, কারণ হচ্ছে ক্লের মধ্যে কোহেসিভ আছে, একটা পার্টিকেল একটা পার্টিকেলের সঙ্গে চিপকে বসে থাকে, সরাতে পারে না। ওকে, জুলস্টর্ম কমপ্লিট। এখানে বাঁ দিকে ক্লে আর সেল্টের দিকে গ্রাফের এরিয়াটা বেশি কেন? ওটা গ্রাফের এরিয়াটা বেশি কারণ হচ্ছে এটা এই কনসলিডেটেড ক্লে আর সিলটাকে বলা হয়েছে বলে, আর এই মাঝখানটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। ওকে, মাঝখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন, এইটা এরিয়াটা নিয়ে খুব একটা কিছু নয়, এখানে জাস্ট এই দুখানা কার্ভ, এই উপরের কার্ভটা আর এই নিচের কার্ভটা, এই দুটো কার্ভের জন্য, মাঝখানে এরিয়া নিয়ে এখানে কিছু হয় না। ওকে, আচ্ছা, উপরেরটা কি মানে হাইয়েস্ট ভেলোসিটি আর নিচেরটা লোয়েস্ট ভেলোসিটি, এরকম মিনিমাম ম্যাক্সিমাম এরকম না কিছু? মানে দু ধরনের দুটো সেডিমেন্ট নেওয়া হয়েছে, যে কনসলিডেটেড ক্লে সিল্টের ক্ষেত্রে কি হবে, সেখানে দেখা গেল যে কনসলিডেটেড সেলের ক্ষেত্রে একটু বেশি ভেলোসিটি দেখা গেল, আনকনসলিডেটেড একটু কম ভেলোসিটি দেখা গেল। আর এখানে গ্রাভেল বা বোল্ডারের বিভিন্ন জায়গায়, মানে পুরো অল ওভার ওয়ার্ল্ডে কিছু স্যাম্পল নিয়ে দেখা গেল যে কোনো গ্রাভেল বা বোল্ডার এরকম একটা জায়গায় দেখাচ্ছে, তুই এরকম জায়গায় দেখাচ্ছে। এখানে ওই পুরোটাই ওই কনসলিডেশনের উপরে, কোনো গ্রাভেল বা বোল্ডার যদি একটু কনসলিডেট হয়ে থাকে তার একটু বেশি ভেলোসিটি লাগবে, সে যদি পুরো লুজ মেটেরিয়াল অবস্থা থাকে তার একটু কম ভেলোসিটি লাগবে, ওই জিনিসটা। ঠিক ওকে, আছে। দাঁড়া, লাইটটা জ্বালিয়ে আছে, 2 মিনিট। ওকে,
ওকে, চলে এসছি। একটা দুটো অঙ্ক করব। এখানে সেকেন্ড ইয়ারে যারা আছিস তারা সবাই কি 23-এর জ্যামটা দেওয়ার চেষ্টা করছিস? হ্যাঁ, ওকে। প্রথম কোশ্চেন অঙ্ক। The phi value of a sediment particle having 4 millimeter diameter each কত হবে? টু বাস। হুম হুম হুম, ঠিক আছে। টু কি করে হয়? -2। হুম, সবাই টু বলে দিন। -2 log 2 4 log 2 স্কয়ার -2। ভুলটা বোঝা গেল সবাই? হ্যাঁ, ওকে, এরপরে 2 নম্বর। if the elevation of a wave cut platform is 55 meter above the sea level and the edge of the erosional surface is 1
120 kilo years. Okay, comma দিয়ে the rate of rock uplift at this coastal location is dash meter per kilo years. Answer in 2 decimal. এই দুটোই হচ্ছে জ্যাম 16 এর কোশ্চেন। স্যার কোশ্চেনটা একবার রিড করে দাও তো সেকেন্ডটা। হ্যাঁ, if the elevation of a wave cut platform is 55 meter above the sea level and the age of the erosional surface is 120 kilo years, the rate of rock uplift at this coastal location is dash meter by kilo years. 2 decimal. রক আপলিফট মানে কি বলতে অঙ্কটায় কিন্তু কোনো কিছুই জানার দরকার নেই, জেনারেল সেন্স লাগা, কমন বুদ্ধি লাগা হয়ে যাবে, কোনো কিছু জানতে হবে না। 45.8 meter per kilojoules. কি কত? 45.8. 40 একটা হলো 45.8, তারপর একটা ওইটাই আর কি। আচ্ছা এইটাই। 0.45 কত 0.45। ওকে, আর কিছু? দাদা আগেরটা 55 এটা মিটার ছিল তো? হ্যাঁ মিটার। ও তাহলে 0.45। আচ্ছা, এটা তাহলে কাটা গেল। ওকে, সবাই সেম। ওকে গুড, এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে ব্যাপারটা হচ্ছে জ্যামের প্রতিবারই একটা দুটো কোশ্চেন থাকে, জ্যাম গেটও দুটি একটা দুটো কোশ্চেন থাকে যেটা জাস্ট ইউনিট থেকে হয়ে যাবে। অঙ্কটার বাবা মা কাকু কাকিমা কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট ইউনিট থেকে হয়ে যাবে। আমাকে ভাগ করতে হবে মিটার বাই কিলো ইয়ার্স। মিটার বলা আছে 55, কিলো ইয়ার্স বলা আছে 120। 55 থেকে 120 ভাগ করে আসে 0.458, বলা আছে 2 ডেসিমেল। আমি এটাকে লিখতে জেনারেলি লেখা হচ্ছে 0.46, কিন্তু রেঞ্জের মধ্যে দিয়ে দেয় 0.45 থেকে 0.46, ওটা একটু দয়া করে। তো অ্যাকচুয়ালি কিন্তু 0.46 লেখা উচিত, তো অবভিয়াসলি ওটা 0.46 লিখে আসে। যদি বাই চান্স রেঞ্জ না দেয় কিন্তু বলার কিছু নেই, ওকে, রেঞ্জ না দিতেই পারে। তো এরকম যদি 5 বা 5-এর বেশি হয় তখন কিন্তু 1 যোগ করে দিবি, 0.46 হচ্ছে। এবার হচ্ছে ব্যাপারটা এটা কি ধরনের জিনিস দেখাচ্ছি। দাদা প্রশ্নটা কিন্তু বুঝলাম। হ্যাঁ বলছি। এই ছবিটা দেখা যাচ্ছে না? দেখা যাবে না। আচ্ছা, ওকে, এই যে ছবিটা দেখা গেল এখানে বলা হচ্ছে ওয়েভ কাট প্ল্যাটফর্ম। ওয়েভ কাট প্ল্যাটফর্ম হচ্ছে একটা কোস্টাল ইরোশনাল ফিচার্স যে মর্ফোলজিতে আসবে। তো সেটা কি হয়, তো সমুদ্রের যে জলটা, এটা হচ্ছে সি ওয়েভটা আমার এই যে তলার যে জায়গাটা, এই পুরোটা হচ্ছে আমার কোস্টাল, পুরো জায়গাটা কোস্টাল জায়গাটা, বিচ এই পোর্শনটা। তো সেই পোর্শনে তলার যে সফটওয়্যার যে মেটেরিয়ালগুলো আছে, সফটওয়্যার যে রকগুলো আছে, সেইগুলো ওয়েভ অ্যাকশনের ফলে ইরোড হতে থাকে। তাহলে সিম্পলি এটা ইরোড হতে থাকছে, উপরের যে লোডটা সেটা বেশি হতে থাকছে, সেটা এরকম ভাবে পড়তে থাকছে। ফার্স্টে এটা পড়লো, তারপরে এটা পড়লো, তারপরে এটা পড়বে।
ক্লিয়ার হয়েছে ওয়েব কাট প্ল্যাটফর্ম কিভাবে তৈরি হচ্ছে? ওয়েভের দ্বারা যেটা কেটে কেটে যেটা প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে, তলা সফটওয়্যার ম্যাটেরিয়ালটা বেরিয়ে যাচ্ছে, উপরের মালটা পড়ে থাকছে, সেটা হুট করে গ্র্যাভিটির জন্য নিচে থেকে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ তো এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে ওয়েব কাট প্ল্যাটফর্মে, তাহলে এইখানে এই যে ক্লিপ যে রিট্রিট গুলো তৈরি হলো, এইখানে মালগুলো ডিপোজিট হচ্ছে আমার এরকম জায়গাতে। ওকে, এইখানে মালগুলো ডিপোজিট হচ্ছে আমার এরকম জায়গাতে। ওকে, তাহলে ওয়েব কাট প্ল্যাটফর্ম মানে ওয়েবের দ্বারা মেটেরিয়ালগুলো কাট হয়ে যে প্ল্যাটফর্মাল ডিপোজিট যেটা তৈরি করছে, সেটাকে বলা হয় ওয়েব কাট প্ল্যাটফর্ম। তাহলে এখানে কি বলছে, ইফ দ্য এলিভেশন অফ দ্য ওয়েট কাম প্ল্যাটফর্ম ইজ 55 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। ওকে, তার মানে এই যে জিনিসটা, এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে সেটা এতটাই ওয়েবগুলো কাটতে কাটতে উঠেছে, তো সেটা মিন সি লেভেলের উপরে উঠে গেছে। ওকে, তো মিন সি লেভেলের উপরে উঠে এইরকম একটা জায়গাতে মনে করা আছে। ওকে, এরকম একটা জায়গাতে আছে, তো সেইটা মিন সি লেভেল থেকে ডিস্টেন্স বলছে 55 মিটার। ওকে, আর এই উপরের যে সারফেসটা এক্সপোজড মানে যেখান থেকে 55 মিটার কাটা হয়েছে, সেই ইরোশনাল সারফেসটার এজ আমি দেখলাম 120 কিলো ইয়ার্স। ওকে, মানে যেখান থেকে যে সারফেস থেকে 55 মিটার মিন সি লেভেল থেকে মাপা হয়েছে যে সারফেসটা, ওয়েব কাট প্ল্যাটফর্মের যে সারফেসটা, সেই সারফেসটারই এজ হচ্ছে 120 কিলো ইয়ার্স। তাহলে এটার আপলিফ্টমেন্ট রেট কত? মানে ফার্স্টে অবশ্যই তো 55 মিটার উপরে ফার্স্টে উঠে যায়নি, সেটা আগে এরকম নিচে কোনো একটা জায়গাতে ছিল, তারপর এখান থেকে উপরে আস্তে 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 উপরের দিকে উঠছে, তো উঠতে উঠতে সে এখন মিন সি লেভেল থেকে 55 মিটার উপরে আছে, আর সেটার এজ হচ্ছে 120 কিলো ইয়ার্স। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সবার কাছে ক্লিয়ার তো অঙ্কটা? অঙ্কটা একটা কিছু নয়, জাস্ট জিওমরফোলজির সঙ্গে এগুলোই হচ্ছে সাবজেক্ট ইন্টিগ্রিটি। জিওমরফোলজির সঙ্গে সেডিমেন্টোলজি, তার সঙ্গে জেল জিওলজি, তিনটাকে মিশিয়ে এটা অঙ্ক। কে আর একটা হবে, কি অঙ্ক দেওয়া যায়? এটা সোজা একটা অঙ্ক। এরপর একটা অঙ্কটা জ্যাম 16। আহো, এটা চলে গেল কেন? এই যে অঙ্কটাকে বলছে, এটা 3 নম্বর অঙ্ক হবে না? ফাইন মার্কস, এটা জ্যাম 16। ফাইন মার্কস আর ডিপোজিটেড at a
ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বড় সমস্যার ব্যাপার এটা। ওয়েবেক্স বলে একটা আছে অ্যাপ কি মিটিং করার জন্য। ওয়েবেক্স? আচ্ছা, ওটাতে হ্যাঁ, কতক্ষণ দেয়? ওয়েবেক্স। কতক্ষণ দেয় ওটা? ওইটা মনে হয় আনলিমিটেড, ঠিক মনে পড়ছে না আমার। স্কুলের সময় করতাম। আচ্ছা, জি মিটটা হলে সব থেকে ভালো হতো, এই মহা মুশকিলের ব্যাপার। এখানে জিও খুব একটা ওটা ভালো ইজি চলেও থাকে। না। যাই হোক, ফাইন মার্কস আর ডিপোজিটেড অ্যাট এ রেট অফ 1 fine marks are deposited at a rate of 1 centimeter per 1000 year. To stop, assuming constant sedimentation rate and absence of compaction, a 1 kilometer thick sequence would be deposited in dash million years. ওকে, করে ফেল এটা। Fine marks are deposited at a rate of 1 centimeter per 1000 years, assuming constant sedimentation rate and absence of compaction. A 1 kilometer thick sequence would be deposited in dash million years. Hmm. থাউজেন্ড। Okay, একটা answer 1000 আর 100 billion years। okay 100 আর 100 হবে। okay 100 আর বাকি হ্যাঁ 100। 100 ইয়ার। ওকে, ঠিক আছে, 100 অ্যান্সার। তো এটা কি হচ্ছে যে 1 সেন্টিমিটার জমা হচ্ছে 1000 ইয়ার্সে। বলেছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 10⁵ সেন্টিমিটার। 10⁵ জমা হবে, আর জমা হবে 1000 ইন্টু 10⁵ ইয়ার্স, মানে 10⁸ ইয়ার্স। ওকে, তারপরে আমরা জানি যে 1 মিলিয়ন ইয়ার্স সমান 10⁶ ইয়ার্স, 1 বিলিয়ন ইয়ার্স সমান 10⁸ ইয়ার্স। ওকে, তো তাহলে 10⁸ ইয়ার্স হলো, আমাকে জানতে হচ্ছে মিলিয়ন ইয়ার্সে, তো 100 মিলিয়ন ইয়ার্স। এই হলো আমার অ্যান্সার। ওকে, আজকে এটা পর্যন্তই থাকলো। জিনিসগুলোকে আমি রেকর্ডিংটা এখনই আপলোড করে দিচ্ছি। এখন ইউটিউবে প্রচণ্ড ট্রাফিক প্রবলেম হয়, যেন একটা ভিডিও আপলোড করতে প্রায় 3.5-4 ঘন্টা টাইম লাগে। আমি আজকে এটা আপলোড করে দিচ্ছি। ওকে, আর কোনো কোশ্চেন, আরও কিছু? কথা শোনা যাচ্ছে না? হ্যালো?
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার এখন কিছু। শোনা যাচ্ছে। হুম হুম। তো এইটা আজকে এত পর্যন্তই থাকলো। আর কোনো কোশ্চেন আছে কিছু? ওকে, কোশ্চেন যখন নেই তো চললাম আজকে। আবার কবে ক্লাস নিয়ে দেখছি। তো আর এই পুরো জিনিসটা যেটা পড়ালাম বক্স, ওকে, সেডিমেন্টারি স্ট্রাকচারে বইটা সময় বলে দেবো। এখন এই পুরো জিনিসটা বক্স, আর বই পড়ার অভ্যাস যেন তৈরি থাকে। হ্যাঁ, পুরোটার নোট থেকে একদমই নয়, বই পড়ার অভ্যাস যেন তৈরি হয়, নাহলে গেটে কিন্তু প্রচন্ড সমস্যা হবে। সেই জন্য আজকে জিনিসটা পড়ালাম, ওটা ওই বক্সের প্রথম দিকে কোনো একটা চ্যাপ্টারের মধ্যেই আছে, সেডিমেন্টারি ট্রান্সপোর্টেশন বলে চ্যাপ্টারটার নাম বোধহয়। তো ওই আমি পরে মাঝখানে 2-3 দিন টাইম থাকবে, তো ওইটার মাঝখানে ওই চ্যাপ্টারটা কিন্তু দেখে নিবি, যে যে পার্টগুলো আমি পড়ালাম। এখনো কমপ্লিট হয়নি, ওটা এখনো আছে, ফ্রড নাম্বার টড নাম্বার অনেক কিছু আছে। বল। মানে কোন বই থেকে দেখবো? বক্স বক্স স্যাম বক্স। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো পিডিএফ সবার কাছে স্যাম বক্সটা? না না স্যার স্যার, নেই। ফার্স্ট ইয়ারে। নেই। না নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বক্সের বই পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ওগুলো মানে প্রিন্ট করিয়ে নিস, কারণ বক্সের বইটা খুব কাজে লাগে। তো ওগুলো প্রিন্ট করি, মানে যে কোনো একটা সেডির বই প্রিন্ট করিয়ে রাখিস। তো এইসব আমি পিডিএফটা আছে মনে হয় আমার কাছে প্রিন্ট আছে। তো আমি পাঠিয়ে দেবো। তো এটা পুরো সবটাই বক্সের বই থেকে। তো বক্সের বইটাকে দেখে রাখ, আর বই পড়ার অভ্যাস যেন থাকে, আর নোট নোট তৈরি করার অভ্যাস যেন থাকে। এই দুটো অভ্যাস যেন থাকে, নাহলে কিন্তু সমস্যা হবে। আর ব্যাচ তো ভাগ করছি বললাম। তো সেকেন্ড ইয়ারে একটা ব্যাচ, থার্ড ইয়ারে একটা ব্যাচ। সেকেন্ড ইয়ার ব্যাচ এরকম, মানে সেকেন্ড ইয়ারের ব্যাচ কিন্তু ধীরে স্থিরে হবে, সেমিস্টারের সঙ্গে পেস রেখে ধীরে স্থিরে হবে। কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এরম করতে করতে যাওয়া হবে। আর থার্ড ইয়ারের যে ব্যাচটা, সেখানে কিন্তু একই সঙ্গে মানে হিউজ ম্যাগনিচিউডে কোশ্চেন প্র্যাকটিস, তার সঙ্গে টেস্ট সিরিজ আছে, আর তার সঙ্গে এমনি কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে। তো থার্ড ইয়ারে ক্লাস কিন্তু বেশি হবে, ওকে, কারণ তোদের হাতে আর হার্ডলি 6 মাস টাইম আছে। 6 মাসের মধ্যে পুরো জিনিসটাকে কিন্তু মাথার মধ্যে ঢোকাতে হবে। যেন তোদের ক্লাসে ইন্টেন্সিটি বেশি হবে, আর তোদের ক্লাসে প্রেশারটাও কিন্তু বেশি থাকবে, ওকে। আর সেকেন্ড ইয়ার একটু ধিমে তালে চলবে, ওদের সেমেস্টার যেরকম হচ্ছে সেই অনুযায়ী। মানে ওদের বোধহয় এখন মেটামরফি কিছু আসবেই না, মেটামরফি তারপরে হাইড্রো সব লাস্টের দিকে হবে। এখন ওই যেগুলো সেমেস্টারে হচ্ছে ওই এই কি বলে জেনারেল জিওলজি, মিনারোলজি, স্ট্রাকচারাল, সিডি বোধহয় সেকেন্ড ইয়ার থেকে শুরু হবে, এই জিনিসগুলো হবে, ওকে। ঠিক আছে, আরো কিছু বলার আছে? কিছু কোশ্চেন টোশ্চেন? দাদা পিপিটিটা পাঠিয়ে দেবে। হ্যাঁ, পিপিটি। আচ্ছা হ্যাঁ, এটা তো আজকে 1 নম্বরটা শেষ হলো। 2 নম্বরটা শেষ হওয়ার পর পাঠিয়ে দেবো। 1 নম্বরটা আমি পাঠিয়ে দিচ্ছি, আর রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই। হয়ে যাবে।